যাই হোক, আমরা চলে যাই ঘটনা। আপনি প্রথম যে ঘটনাটি বলবেন এটা বেসিক্যালি কোথায় ঘটেছে? এটা বেসিক্যালি আপনার ঈশ্বরদী থেকে খুলনা এর মাঝখানে যে একটা অঞ্চলে, প্রিসাইস আমি জায়গাটার নাম বলছি না, তবে খুলনা রেঞ্জের মধ্যে। আচ্ছা আচ্ছা, ঘটনা চলে যায়। জি জি প্লিজ। ঘটনা হচ্ছে, এই ঘটনাটা বলছে আমাকে আরিফ সাহেব। উনি বেসিক্যালি পুলিশে আছেন। ঘটনাটা 1 থেকে 1.5 বছর আগে, মানে বলতে গেলে রিসেন্ট। তো উনি যখন রেলে ওনার ডিউটি, তো একদিনের ঘটনা, ওনার রাতে ডিউটি পড়েছে। তো যে ট্রেনটাতে যান, ট্রেনটার নামটা আমি বলছি না, এই ট্রেনটা হচ্ছে আপনার ঈশ্বরদী থেকে খুলনা যেয়ে পৌঁছে। মাঝখানে এক জায়গায় হচ্ছে ইঞ্জিনটা চেঞ্জ হয়। তো ইঞ্জিনটা চেঞ্জ হওয়ার পর সেকেন্ড পার্ট হচ্ছে বেসিক্যালি খুলনার কাছাকাছি। তো যাওয়ার সময় রাতে ওনাদেরকে, যেহেতু পুলিশ ডিউটিতে আছেন, সজাগ থাকতেই হয়। ওনারা মোস্টলি যেটা করেন যে দরজার পাশে দাঁড়িয়ে থাকেন বা জানলার পাশে দাঁড়িয়ে থাকেন, এটা তাদের খেয়াল রাখতে হয়। একটা জায়গায় আসে যেখানে আপনার ইউজুয়ালি ট্রেনটা খুব জোরে চলার কথা, ওখানে কোনো স্টপেজ নাই বা স্টেশন নাই। তো ওদিন ছিল আপনার পূর্ণিমার রাত। তো উনি হঠাৎ খেয়াল করলেন যে ট্রেনটা স্লো হয়ে যাচ্ছে। ইউজুয়ালি এখানে উনি আগেও ডিউটি করেছেন, বাট ট্রেন কখনো এই পোর্শনটাতে স্লো হয় না। স্লো যাচ্ছে, উনি একটা জিনিস খেয়াল করলেন যে আপনার রেল লাইনে কিন্তু দুপাশে দেখবেন আইদার জমি আছে বা অল্প কিছু অংশ থাকে, মানে ফার্মল্যান্ড থাকে চাষবাসের জন্য, অথবা কিছু অংশ থাকে যে সামান্য মাছ ছাড়া থাকে, চিকন লম্বা হয়ে আপনার পানির জায়গা। উনি খেয়াল করলেন যে জায়গাটা ট্রেনটা স্লো হচ্ছে, বিশাল দিঘি অঞ্চল, ওর সাইডে দিঘি অঞ্চল। উনি কিন্তু আগে এটা কখনোই খেয়াল করেনি। ওনার কাছে বেশ ভালো লাগলো। হঠাৎ একটা জিনিস খেয়াল করেন যে রাত তখন 1:30-2টা, রাতের ট্রেন এটা। খেয়াল করলেন এই দিঘির মধ্যে বেশ কিছু বড় বড় নৌকা। নৌকাগুলোর সাইজটা একটু অন্যরকম, বিকজ এটা সাম্পানের মতো না, আবার ছোট নৌকার মতো না, পাল্টো না, এবং মানুষ মাছ ধরছে। উনি খেয়াল করে দেখলেন মাছ ধরছে। যাই হোক, সিম্পল বিষয়, উনি এটা একদিন রাতে খেয়াল করলেন। এরপর তার বেশ কয়েকবার ডিউটি পড়েছে। সেকেন্ড দিনের ঘটনা, সেম জায়গায় সেম টাইমে উনি একদিন রাতে খেয়াল করেন যে সেম অবস্থায় দিঘিটা আছে, ওখানে মানুষ মাছ ধরছে, এবং সবচেয়ে মজার বিষয়, দিঘিটার মাঝখানে ছোট একটা আইল্যান্ডের মতো, এবং ওখানে একটা মসজিদ। দূর থেকে বোঝা যাচ্ছে ক্লিয়ার যে এটা একটা মসজিদ, এবং ওখান থেকে দুপাশে দুটো সাঁকো চলে গেছে, বাঁশের সাঁকো। প্রিভিয়াসলি কিন্তু এটা দেখেননি, আগেরবার খেয়াল করে দেখেছিলেন। এবং মানুষ ওখানে আপনার সাঁকো পার হয়ে মসজিদের দিকে যাচ্ছে। ওই টাইমটা কিন্তু মানে আমাদের বেসিক্যালি নামাজের টাইম না, ফজরের টাইমও না। উনি এটা শিওরলি খেয়াল করেন। আরেকটা জিনিস, ট্রেনটা যে থেমে যাচ্ছে, স্লোলি যাচ্ছে, উনি এটাও নোটিস করেন ফ্রন্ট সাইডের কিছু বগি থেকে কিছু লোক, মোটামুটি লম্বা সম্ভব, মানে নর্মাল হাইটের না, বেশ লম্বা কিছু লোক, ওরা নামছে, নেমে যাচ্ছে এবং ওই সাঁকোর দিকে চলে যাচ্ছে আর কি, এটা খেয়াল করেন। তো এই জিনিসটা তার মনে খুব সন্দেহ হয় জিনিসটা, বিকজ উনি ট্রেনের ইনচার্জে, একজন সাব ইন্সপেক্টর সবসময় ট্রেনের ইনচার্জে থাকে, উনার জানা নেই বিষয়টা। বাকি সবাইকে জিজ্ঞেস করলে তো কেউ এটা কোনো উত্তর দিতে পারো না, বিকজ ট্রেন ওই সময় 80 কিলোর উপরে থাকার কথা, বাট যাচ্ছে 20 কি 30 কিলো, এবং ওই জায়গাটা সেফ না, মানে গভর্নমেন্টের রুলস অনুযায়ী এই জায়গাটা সেফ না, সবসময় রানিং এর উপর থাকে, হাই স্পিডে থাকতে হবে। তো যা হোক, জিনিস নিয়ে তার খুব সন্দেহ হয়। তো উনি ব্যাক করে ওনার স্টেশনে ওনার ওসিকে জিজ্ঞেস করেন যে বিষয়টা কি। তো ওনার ওসি বলেন যে বিষয়টা ভেঙে বলা যাবে না, আপনি যেটুকু পারেন আপনি নিজেই জেনে নেন, আপনি উত্তরটা ভালো পাবেন আপনি খুঁজলে। তো উনি অনেক রিসার্চ করেন বা বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করেন, তো ওই প্রিসাইজ লোকেশনটাতে যান এক সময়। যে ওখানে লোকজনকে জিজ্ঞাসা করেন যে রাতের বেলা এরকম এরকম বিষয়টা উনি দেখেছেন। তো লোকজন বলে যে কোন পোর্শনটা, উনি বলেন এই পোর্শনটা। ওনারা বলেন যে এই মুহূর্তে দিনের বেলা আপনি যেটা দেখতে পাবেন এই পোর্শনটা তো হচ্ছে আখের ক্ষেত অথবা ধানের ক্ষেত বা পাটের ক্ষেত, মানে ইউজুয়ালি এটা ফার্মল্যান্ড আর কি। বিশেষ কিছু রাতে, যেমন পূর্ণিমা রাতে মোস্টলি, ওখানে হচ্ছে আপনি দেখতে পাবেন এরকম একটা ঝিল আছে, এখানে মানুষ মাছ ধরছে, এবং একটা মসজিদ আছে, মানুষ নামাজ পড়তে যাচ্ছে। বেসিক্যালি ওখানে বহুকাল আগে, মানে 1950s এর আগে ওখানে আপনার মসজিদ ছিল একটা, এবং বেশ নাম করা প্রসিদ্ধ একটা মসজিদই ছিল। ওখানে শুধু মানুষই না, জিনরাও নামাজ পড়তে যেত, খুব লাইভলি ছিল। তো ডিউরিং 71, মানে আস্তে 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 জায়গাটা যখন পুরোপুরি ম্যাচিউরড, খুব ফেমাস, 71-এর দিকে জায়গাটা ভেঙে ফেলা হয়, এবং এমনভাবে ভেঙে ফেলা হয় যে এখন ওটা একেবারে নিশ্চিহ্ন, কিছু নাই। এবং 71-এর পরে বাংলাদেশ সরকার রিক্লেম করার পর ওটা প্রাইভেট প্রপার্টি হয়ে যায়, লিজ দেওয়া হয়। বাট এখনো রাতের বেলা বিভিন্ন রাতে দেখা যায় যে ওখানে মানুষ যাচ্ছে, নামাজ পড়তে যাচ্ছে। জি, ওকে। সো খুবই অদ্ভুত একটা ঘটনা, এবং আমরা মানে এরকম অনেক আজব ঘটনা আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে মোহাম্মদুল্লাহ SMS করেছেন, এবং তিনি একটা ঘটনা পাঠাতে চান যেটা সত্যি, এবং তিনি বলছেন যে কোন ভাষায় পাঠাবো। আপনার যে ভাষায় সুবিধা আপনি সেই ভাষায় পাঠাবেন, তবে যদি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই, তাহলে অবশ্যই বাংলায় পাঠালে আমাদের বেশি সুবিধা, তাহলে আমাদের ট্রান্সলেট করতে হয় না।
এবং আপনাদের ঘটনাটা আমরা সরাসরি শোনাতে পারি। রাজীব আমাদের লিখেছেন ফরিদাবাদ থেকে, এছাড়া আমাদেরকে চেরি খুলনা থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে ফার্স্ট স্টোরিটা অনেক কুল। আমাদেরকে রিফাত এসএমএস করেছেন এবং এসএমএস করেছেন আমাদেরকে গোলাম রাব্বি, এছাড়াও নওয়াফ আমাদের এসএমএস করেছেন নওয়াফ সাদমান, আমাদেরকে পিয়াসা এসএমএস করেছেন মুন্সিগঞ্জ থেকে এবং ভূত এফএম তিনি অনেক পছন্দ করেন সেটা জানিয়েছেন। আমাদেরকে শামীম এসএমএস করেছেন, প্রথম ঘটনা তার কাছে শোনার পরে মনে হয়েছে যে আমার রুমে কোনো ভয়ঙ্কর অ্যাক্টিভিটি হচ্ছে, এরকম টাইপের একটা কিছু মনে হচ্ছে তার। তানজির আমাদের এসএমএস করেছেন, আরিফুল ইসলাম আমাদের সিরাজগঞ্জ থেকে এসএমএস করেছেন, তিনি নতুন আমাদের সাথে জয়েন করেছেন। এছাড়াও হিমেল পান্ডে আমাদের সাথে জয়েন করেছেন, প্রমা ময়মনসিং থেকে আমাদের জয়েন করেছেন, এছাড়াও শুভ আমাদের সাথে জয়েন করেছেন আমাদের সাথে বাবু খুলনা থেকে, এছাড়াও আমাদের সাথে শামীম জয়েন করেছেন, এছাড়াও ইয়াসফিন আমাদের সাথে জয়েন করেছেন এবং এছাড়াও জয়েন করেছেন আরো অনেকেই। আর এইদিকে ফেসবুকেও দেখতে পাচ্ছি মোহাম্মদ আব্দুল্লাহ মহসিন আমাদের এখানে কমেন্ট করেছেন আমাদের এখানে সুরঞ্জিত কুমার এবং আব্দুল্লাহ মহসিন তার যে কমেন্টটি রয়েছে সেটা পড়তে বলেছেন এবং কমেন্ট না পড়লে তিনি আমাকে মানে বিশাল ভয় দেখাবেন সেই বিষয়টি তিনি উল্লেখ করেছেন এখানে। এছাড়া আমাদের সাথে এখানে রয়েছেন মিরন আখতার, লিখেছেন আওসম আমাদেরকে, এছাড়াও জয় রহমান পাভেল ঈদ মোবারক জানিয়েছেন ঈদ মোবারক, এছাড়াও মোহাম্মদ হুসাইন, মোহাম্মদ আমিন, এছাড়াও ফাহিম আমাদের এসএমএস আমাদের এখানে কমেন্ট করেছেন, এছাড়াও কমেন্ট করেছেন আমাদের এখানে মোহাম্মদ জাকারিয়া সহ আরো অনেকে। আপনি যদি কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radiofurti। এছাড়াও আপনি আমাদেরকে এসএমএস করতে পারেন। আমাদের এসএমএস করার নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করতে হবে ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। স্মাইল রাজবাড়ি থেকে আমাদের এসএমএস করছেন, আরো অনেকে এসএমএস করছেন, আমরা এসএমএস আবার ফিরে আসবো। আপাতত আমরা নেক্সট ঘটনায় যাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন বাবু ভাই, চাচি বিছানায় তো ঢুকে একটু মানে শক খায় যে রুমের মধ্যে কে বসে আছে সোফার মধ্যে, এরকম কাউকে তো ঢুকতে দেখিনি, আর কেউ ঢুকলে লাইট বন্ধ করে কেন থাকবে। তো এরকম একটা দেখে সে একটু শক খেয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তো দাঁড়িয়ে থাকা অবস্থাতে হঠাৎ করে ওই সোফার মধ্যে যে বসেছিল সে উঠে দাঁড়ায় একটু হাঁটতে থাকে এবং তারপরে ও সেন্সলেস হয়ে যায়। ওর আর কিছুই মনে থাকে না যে হঠাৎ করে কি হলো, সেন্সলেস হয়ে যায়। তো যখন ওর হুঁশ ফিরে তখন দেখা যাচ্ছে যে সে একটা শুয়ে আছে, আপনার একটা বেডে শুয়ে আছে এবং তার ফ্যামিলি মেম্বার সবাই আশেপাশে। তাকে জিজ্ঞেস করছে যে কি ছিল, তুমি হঠাৎ করে তুমি কি ফেইন্ট হয়ে গেলা, চাচি তো মারা গেছে রাতে, মানে তোমার চাচি মারা গেছে। তো ও শুনে আরো এটা আপনার শকড হয়ে যায়, খুব শকড হয়ে যায় সে আপনার মানে প্রায় মানে তার অবস্থাটা যেটা হয় যে মানে যেটাকে বলে ট্রমাটিক অ্যারেস্ট, যেটা মানে ট্রমা অ্যারেস্ট, সেটা মানে খুবই অসুস্থ হয়ে যায় এবং তার মানে অবস্থাটার রিয়াকশনটা খুব খারাপ, যেটা হচ্ছে যে সে স্বাভাবিক পর্যায়ে আর আসতে পারতেছিল না। তো যাক, এরকম করে রাতের বেলা যা হবার হয়। এবং পরবর্তী দিন সে যখন বাসা যায়, তাকে বাসা নিয়ে যাওয়া হয়, সে তার রুমের মধ্যে শুয়ে আছে। হঠাৎ করে তাকে মনে হয় যে ওই সেম তার রুমের সোফার মধ্যে কে একজন বসে আছে, ওই একই রকম একটা শেপ অবয়ব। তো সেটা দেখে সে চিৎকার করে ওঠে, বাসার মানুষজন আসে এবং তখন এরপরের ঘটনাটুকু সে শুনেছে তার আরেক রিলেটিভের কাছে, কারণ এরপরে সে স্বাভাবিক মানে বোধ জ্ঞান এসে ছিল না। সেই যেটা শুনে তার আত্মীয়ের কাছে যে ওই চিৎকার করার পর আত্মীয় যখন ছুটে আসে তখন তাকে সে দেখে, সবাই এসে দেখে যে সে ছটফট করছে এবং তার শরীর পুরো শক্ত হয়ে গেছে, পা টান হয়ে গেছে, এরকম একটা অবস্থা। বাসার সবাই তাকে নর্মাল করার চেষ্টা করে যে কি হয়েছে, কোনো সে কথাই বলতে পারে না। এরপর এরকম অবস্থা চলে, ডাক্তার ডাকা হয়, ডাক্তার আসে, এসে বলে যে মানে সে কন্টিনিউয়াসলি ছটফট করছে এবং তাকে নর্মালি খাবার দাবার দেওয়ার মতো অবস্থাও নাই। তো ডাক্তার তাকে বলে আপনারা তাকে স্পেশাল ট্রিটমেন্টে নিয়ে যান, হসপিটালে ভর্তি করেন এবং সেখানে আপনি তাকে রাখেন, কারণ আপনারা বাসায় তাকে কন্ট্রোল করতে পারবেন, সে পাগলামি করছে, বুঝছে যে। নাম্বার যারা আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। যারা ফেসবুকে কমেন্ট করতে চান তারা চলে যান www.facebook.com/radiofurti। আমরা আরো ঘটনা শুনবো, তবে তার একটা ছোট্ট বিরতিতে যাব এবং তারপর আবারও ফিরে আসবো। ইন দ্য মেন টাইম আমাদের এসএমএস করতে থাকুন এবং ফেসবুকে অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না। ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM, the night comes alive with Gramophone. শুনছেন
সব সময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 12:22 আমি রাজের আছি সাথে, এবং চলছে ভূত এফএম। এই সেই সাথে মাসুম আছে আমার সাথে, আমি রাস্তায় আছি। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, সেই সাথে জানাচ্ছি ঈদ মুবারক, এবং আশা করছি যে একটা চমৎকার ঈদ কাটছে আপনাদের প্রিয়জনের সাথে, আপনজনের সাথে। এবং আপনারা যত দূরেই যান না কেন, আপনারা সবসময় রেডিও ফুর্তির সাথে থাকবেন, আপনারা সবসময় ভূত এফএমের সাথে থাকবেন, সেই বিশ্বাস আমাদের রয়েছে। আমাদেরকে আরো অনেকেই দেখতে পাচ্ছি যে এখানে ফেসবুকে কমেন্ট করছেন, এবং তিনি ইমরান এসকে শুভ্র জামা লিখছেন, ভূত এফএম শুনে আমার তিনিও রুমে কিছুটা ফিল করছেন, এরকম একটা কিছু বলেছেন। আচ্ছা, না, আপনি যখন শুনবেন তখন আপনার মধ্যে অনেক কিছু হতে পারে, সেটা খুব অস্বাভাবিক কিছু না, মানে সেটা খুব স্বাভাবিক ব্যাপার হতে পারে। মানে আপনি যখন শুনবেন তখন ন্যাচারালি একটু ভয় পেতেই পারেন। সো এটারই এত বেশি ভাবার কিছু নাই আর কি। আমার সাধারণত ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে যখন আপনি এই ব্যাপারগুলোর মধ্যেই একেবারে নাই, হঠাৎ করেই ঘটে গেছে এরকম একটা ব্যাপার। এমডি খসরু আমাদের এসএমএস করেছেন এবং কমেন্ট করেছেন এখানে, এবং তিনি বলছেন তুমি কমেন্টস পড়ো না কেন। আমি তো একটু আগেও পড়েছি, পড়ি না এটা বোধহয় ঠিক না, তবে সবগুলো পড়তে গেলে খুব বিপদ হয়ে যাবে, তাহলে আর গল্প শোনা হবে না, এটা সত্যি। এস এম রায়হানুল্লাহ আমাদের লিখেছেন আই লাভ ভূত এফএম, এখানে ফেসবুকে লিখেছেন তিনি। হামিদুল পাপ্পু আমাদের লিখেছেন, এছাড়া আমাদেরকে এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। এবং আপনি যদি কমেন্ট করতে চান তাহলে ফেসবুক পেজটা একবার ভিজিট করে আসতে পারেন, এবং সেখানে আমাদের একটা পোস্ট রয়েছে, সেই পোস্টে কমেন্ট করতে পারেন পোস্টের নিচে, এবং সেই সাথে পোস্টে লাইক দিতে পারেন আমাদেরকে। এছাড়াও রাফি এখানে লিখেছেন যে তিনি এখনো ভয় পাচ্ছেন না। আমাদেরকে শ্যাডো প্রিন্স লিখেছেন যে ভূত এফএম রক্স। এছাড়াও আমাদেরকে শ্যাডো প্রিন্স ছাড়াও লিখেছেন আব্দুল্লাহ সোহেল, এবং তিনি বলেন যে ভূত এফএম খুব মিস করছি। তার মানে আপনি এই মুহূর্তে ভূত এফএম এর সাথে নেই, শুনতে পাচ্ছেন না। ওকে, আমাদেরকে জনি একটু আলাদা, এটা ফেসবুক নেই, এবং তিনি লিখেছেন সেকেন্ড স্টোরিটা ভালো। আমাদেরকে এছাড়াও লিখেছেন আরো অনেকেই এখানে কমেন্ট করছেন। আপনি ওখানে গিয়ে কমেন্ট করতে পারেন এবং পড়তে পারেন, যে সমস্ত কমেন্টগুলো রয়েছে সেগুলো পড়তে পারেন, এবং এগুলো থেকে যাবে এখানে, এবং পরবর্তীতে আরো পড়ার চান্স থাকবে আমাদের। যাই হোক, আমরা চলে যাবো আমার হাবিব ভাইয়ের কাছে তার দ্বিতীয় ঘটনাটা শোনার জন্য। হাবিব ভাই, শুনি আপনার দ্বিতীয় ঘটনা, এবং এটা কোথায় ঘটেছিল একটু যদি বলতেন। থ্যাংক ইউ হাসান ভাই। এই ঘটনা হচ্ছে উত্তরবঙ্গের, বেসিক্যালি নাটোর অঞ্চলে আমি বলে দিচ্ছি। তো প্রতি এরিয়াতেই কিন্তু কিছু প্রত্যন্ত অঞ্চল থাকে আর কি, ওখানেও একটু ব্যাকডেটেড এরিয়া আর কি, গ্রাম অঞ্চলের ঘটনাটা। এটা হচ্ছে ঘটনার কথা আজ থেকে 6 থেকে 7 বছর আগে। বিষয়টা হচ্ছে এরকম, ওই গ্রামে একটা প্রবলেম শুরু হয়। প্রবলেমটা হচ্ছে এরকম যে নতুন কোনো লাশ কবর দিলে লাশটা হচ্ছে আপনার 2-3 দিনের মাথায় কবরের বাইরে পাওয়া যেত, এবং একটু বিকৃত অবস্থায়, কিছু খেয়ে গেছে বা কিছু এরকম কিন্তু না, একটা ভ্যান্ডালিজম, কেউ আর কি লাশটার ক্ষতি করে গেছে এরকম কাটাছেড়া অবস্থায়। তো প্রথমে এলাকার লোকজন ভাবে যে এটা হয়তো বা আধ্যাত্মিক কিছু বা জিন রিলেটেড, অর মানে নর্মাল কিছু না। তো তারা অনেকভাবে চেষ্টা করে এটা বোঝার, জানার, কিন্তু তারা কোনো সলিউশন পাচ্ছিল না। ইভেন এলাকার হুজুরও কিছু বলতে পারে না এই বিষয়টাতে। পরবর্তীতে তারা এটা পুলিশের শরণাপন্ন হন আর কি। তো পুলিশের শরণাপন্ন হওয়ার পরে পুলিশ যেটা করে যে ওয়াচ পোস্ট বসে আর কি। যেহেতু গ্রামের অঞ্চলের থানা, সো 2-1 লোক আর কি পাহারা দিত। তো এরকম বহুদিন পাহারা দেওয়া হয়। পাহারা দেওয়ার পরে তারা দেখে যে না, আর ঘটছে না জিনিসটা, সো তারা হাল ছেড়ে দেয়। পরবর্তীতে আবার সমস্যাটা শুরু হলে এবার আর কি পুলিশ ডিটারমাইন্ড যে ধরতেই হবে, নাহলে তাদের তো আর কি রেপুটেশন বিষয় হয়ে যাচ্ছে। তারা প্রথম যেটা লক্ষ্য করে যে রাতে, মানে আপনার ফজরের আগে আগে কিছু একটা মানুষের মতো সে আসছে, এসে কবর খোঁড়ার চেষ্টা করছে। তো তারা প্রথম দিনটাকে ধরতে যায়, বাট ধরতে পারে না, সামহাও হাত থেকে বেরিয়ে যায় জিনিসটা। আবার 2-3 দিন কোনো খবর নেই, আবার সেকেন্ড টাইম জিনিসটা চেষ্টা করে। এবার পুলিশ যখন ধরতে যায় জিনিসটাকে, মানুষের মতোই আর কি, ধরেও ফেলে প্রায়, বাট হাত ফসকে বেরিয়ে যায়। তারা যেটা বলে, তাদের ভাষ্য অনুযায়ী, যে জিনিসটার শরীরটা পিচ্ছিল, মানুষের মতোই বডি স্ট্রাকচার, শরীরটা পিচ্ছিল এবং লোমশ। তো সেকেন্ড টাইম বের হয়ে গেল, এখন তো তারা বুঝে গেছে যে আবার আসবে। সো থার্ড টাইম তারা আবার ট্রাই করে। থার্ড টাইম ট্রাই করার পরে থার্ড টাইম যেটা করে যে তারা একটু সনাতন পদ্ধতি ইউজ করে। তারা অনেকটা শিওর ছিল না যে তারা মানুষ নাকি সুপার ন্যাচারাল কিছু। তারা যেটা করে, তারা জাল ইউজ করে, কারণ গ্রামে বলা হয় যে জাল দিয়ে অনেক কিছু করা যায়, জালের বুননের কারণে অনেক কিছু ধরা যায় আর কি। তারা জাল ইউজ করে। তো লোকটা যখন আসে আবার খোঁড়ার চেষ্টা করে, এবার জাল দিয়ে মানুষটাকে আটকানো হয় আর কি। তো আটকানোর পর জিনিসটাকে থানায় নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর দেখা যায় যে এটা একটা লোক, একটা মানুষ আর কি, বৃদ্ধ বয়স্ক মানুষ। সে কথাবার্তা কিছুই বলতে পারে না, 50-60 এরকম বয়স হবে। কথাবার্তা বলতে পারে না? কথা বলতে পারে না, মানে হিউম্যান, মানে মানুষ, বাট সে কথা বলতে জানে না। আচ্ছা, মানে পাগল, কোনো মানে ওয়ার্ডই সে উচ্চারণ করে না।
আচ্ছা, চুপচাপ থাকে হ্যাঁ, সবসময়। চুপচাপ, কিছুই বলতে পারে না এবং উদ্ভ্রান্ত অবস্থা, সে মানুষ চিনে না এরকম একটা ভাব, মানে সে কিছু একটা ঘোরের মধ্যে আছে। তো এরপর লোকজনকে, এলাকার লোকজন ডাকা হয়, ডাকার পরে অনেক লোকজন আসে দেখতে কে কি। তো ওর মধ্যে একজন চিনতে পারে, গ্রামের লোক একজন চিনতে পারে এই লোকটাকে। এরকম হচ্ছে তাদের পাশের গ্রামের খুব রিচ একটা ফ্যামিলি ছিল, প্রায় বেশ কিছুদিন আগে একটা রিচ ফ্যামিলি ছিল, এই ফ্যামিলিটা এখানে ওখানে নেই। তো এই ফ্যামিলির মেম্বার, এই ফ্যামিলিতে দুটো ভাই ছিল, এটা হচ্ছে বড় ভাই। তো আরেকটু রিসার্চ করে জানা যায়, তার ফ্যামিলি সম্পর্কে জানা যায় যে তাদের ফ্যামিলিতে আপনার অনেক প্রপার্টি থাকার কারণে অনেক রকম আপনার প্রবলেম ছিল, দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল। তো এই দ্বন্দ্বটা হওয়ার পরে সামহাও ছোট ভাই ব্ল্যাক ম্যাজিকের হেল্প নেয় তার বড় ভাইকে আর কি কিছু করার জন্য, যাতে সম্পত্তিটা সেই পায়। তো ব্ল্যাক ম্যাজিকটা করতে যে এটার কোন একটা প্রসিজার ছিল যেটা আপনার লাশ রিলেটেড, কবর এবং লাশ রিলেটেড। যেহেতু তারা ব্ল্যাক ম্যাজিকে ইউজ টু না, একটা পর্যায়ে ভুল করে ফেলার পরে তার ছোট ভাই যে তার আনএক্সপেক্টেড ডেথ হয়। আর বড় ভাইটা যে ইনার সাম সর্ট অফ সুপারন্যাচুরাল পজেশন বা যাই বলেন, এর কারণে ওনার মানে ব্রেন বিকৃত হয়ে যায় বা যেটাই বলেন, উনি মানে উদ্ভ্রান্ত অবস্থায়। এখানেও মনে হয় আপনাকে আমরা নিরুৎসাহিত করবই, এবং আপনি যদি আপনার পরিচিত কেউ থাকে এবং এই সমস্ত ব্যাপারে ইনভলভ হতে চান, তাকেও সম্ভবত নিরুৎসাহিত করাই উচিত আমাদের মনে হয়, তাই না? সেটাই। যাই হোক, আমরা আবারও ঘটনায় যাব, তার কিছু SMS পড়ি। আমাদেরকে দেবজ্যোতি SMS করেছেন এবং তিনি হচ্ছেন ভূত এফএম ইজ দ্য বেস্ট। আমাদেরকে আলভি SMS করেছেন এখানে, এবং তারা 12 জন মিলে সমুদ্রের পাড়ে বসে ভূত এফএম শুনছেন। আমাদেরকে নিরঞ্জন SMS করেছেন, আলমগীর আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে ঘটনাটা তিনি অনেক এনজয় করেছেন। আমাদেরকে সমীরন SMS করেছেন, সমীরন সাদ্দাম ময়মনসিংহ থেকে, জানিয়েছেন সবাইকে ঈদ মোবারক। জাহির আমাদেরকে SMS করেছেন এবং তিনি বলেছেন ভূত এফএম খুঁজে পান না তিনি ফেসবুকে। আমাদের যে পোস্টটি রয়েছে সেটির জন্য আপনাকে যেতে হবে, আপনাকে চলে যেতে হবে, টাইপ করুন www.facebook.com/radiofurti, তাহলে আপনি পেয়ে যাবেন। আমাদেরকে রাজ্জাক তেজগাঁও থেকে SMS করেছেন, এছাড়া SMS করেছেন আমাদেরকে দিয়ান, আমাদেরকে সৌরভ SMS করে লিখেছেন নাইস স্টোরি, আমাদেরকে রোহান SMS করে বাবু ভাইকে ঈদ মোবারক জানিয়েছেন। আমাদেরকে বাবু যশোর থেকে লিখেছেন নাইস। এছাড়াও SH আবরার আমাদের SMS করেছেন এবং আমাদেরকে তার সঙ্গে রয়েছেন আরিফিন, অপু, রঞ্জিত, রাজু। আমাদেরকে এছাড়াও ব্ল্যাক শ্যারো বয়েজ মিরবাগ মগবাজার থেকে SMS করেছেন। আমাদেরকে সাইফুল ডেমরা থেকে SMS করেছেন আমাদেরকে লুভানা। এছাড়াও অভিমান সুমন আমাদের SMS করেছেন, তানহা SMS করেছেন, আরো অনেকে SMS করেছেন। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদেরকে এছাড়াও SMS করেছেন আরো অনেকে, DRZ আরফিন আমাদের লিখেছেন দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন। আমাদেরকে এছাড়াও লিখেছেন এবং তিনি আরো ভয়ের ঘটনা শুনতে চান, লিখেছেন MD নোমান মাহি। আমাদেরকে শুভজিৎ লিখেছেন ফেসবুকে, একটু ফেসবুকের কমেন্ট পড়ছি, ঈদ মোবারক। আমাদেরকে এছাড়াও ডিস্ট্রয়েড দীপ্ত লিখেছেন ঈদ মোবারক। আমাদের এখানে এছাড়াও আরো অনেকেই খান আমাদের SMS করেছেন এবং তিনি SMS না লিখেছেন এখানে, এবং তিনি গৌরীপুর থেকে আমাদের এখানে কমেন্ট করেছেন। এছাড়াও আমাদেরকে আরো অনেকে কমেন্ট করছেন। আপনি যদি কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radiofurti। আর আপনি যদি আমাদেরকে SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। যদি আমাদের ইমেল করে ঘটনা পাঠাতে চান তাহলে চলে যান bhutfm@radiofurti.fm, এই অ্যাড্রেসটি আপনাকে মনে রাখতে হবে অবশ্যই। এবং এখানে আপনি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিন। সেটি আপনার জানা হয়ে থাকলেও ভালো, যে সেটি আপনার জীবনে ঘটে থাকে তাহলে আরো ভালো। সেটি যদি আপনার মানে আপনি যদি দেশের বাইরে থাকেন, আপনি যদি রেকর্ড করে পাঠান তাহলে খুব ভালো হয়। এবং আপনার ঘটনাটি শুরুতে অবশ্যই একটু প্লিজ উল্লেখ করবেন যে আপনি ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আবারও বাবু ভাই, তার সেকেন্ড স্টোরিটা আমরা শুনে আসবো। আমাদের সাথে থাকুন। বাবু ভাই, আবারও ফিরে যাচ্ছি আপনার কাছে, কেমন আছেন আপনি? ভালো আছি রাসেল ভাই। অলরাইট, আমরা চলে যাই ঘটনায়। আচ্ছা রাসেল ভাই, এই কাহিনীটা আমাকে বলেছে খসরু ভাই নামে একজন। হ্যাঁ, বেশ আগের কাহিনীটা, মানে আজ থেকে হয়তো 20-22 বছর আগের ঘটনা আর কি। তো খসরু ভাই উনি থাকতেন হচ্ছে মিরপুরের একটা জায়গায়। আচ্ছা। তো ওখানে উনি নতুনই উঠেছিলেন, মানে বেশ মানে নতুন উনি ওখানে উঠেন। তো ওরা রাত করে উনি যেখানে যেতেন আপনার প্রাইভেট টিউশনই করাতেন আর কি, ফিরতে ফিরতে রাত হয়ে যেত বাড়িতে। তো এক্সকিউজ মি, তো একদিন উনি এরকম
রাতে গেছেন তখন হচ্ছে আপনার ডিপ্রেশন হয়েছিল, মানে কোনো একটা কারণে আপনার এই নিম্নচাপ হয়েছিল, খুব মানে আপনার বৃষ্টি এবং মেঘ করা আকাশে, খুব খারাপ অবস্থা আর কি। এই অবস্থায় খসরু ভাই আপনার ওনার টিউশনিতে যাবেন কিনা ভাবছিলেন, বাট ওনাকে ওনার যে বাসায় উনি উঠেছিলেন ওই বাসা ওনার এক মানে আত্মীয়ের বাসা, তো তিনি বলেন যে তুমি যে যাচ্ছ বাইরে তুমি কিন্তু সাবধান, কারণ বৃষ্টি হচ্ছে গত 24 ঘন্টা, রাস্তাঘাট ডুবে গেছে, এখানে কিন্তু ডুবে গেছে, এই রাস্তা দিয়ে আসতে গেলে রাস্তায় তুমি পড়ে যেতে পারো বা পানিতে ডুবে যেতে পারো, সামথিং, বেশ পানি জমছে, কোমর পর্যন্ত পানি প্রায়। তো উনি বলেন আচ্ছা ঠিক আছে, তারপরও দেখি। তো ওনার যেতে হবে, বিকজ যেখানে টিউশনি করাতেন ওনারা মানে বেশ তখনকার সময় খুব টাইট স্ক্যাজুয়াল থাকতো আর কি। টিচার যদি হাউস টিউটর আপনার টিউশনি বাদ দিলে সমস্যা করতো, বেতন দিতে চাইতো না এসে। তো যাক উনি যান আর কি, বিকালবেলা উনি বের হয়ে উনি যান। তো যাওয়ার সময় উনি প্রায় কোমর পাশে ডান পাইতে উনি যাবে, উনি তখন বলতেছে যে কুকুরটাকে সাউন্ড করতেছে, উনি কুকুরটা সরতেছে না, ওই চুপচাপ বসে আছে। বুড়িটার সাথে উনি যখন তাকাইছে উনি মানে ও বলতেছে এই যে সরেন এখান থেকে, কি এসে যাবো এখান থেকে। তো বুড়িটা করছে কি ফট করে ওনার দিকে তাকাইছে, তাকায় বলছে কি কুকুর নিয়ে যা, কুকুর নিয়ে যা সাথে, এরকম ওনার একটা কথা বলছে। তো উনি বেশ ওই কথাটা শুনের মধ্যে কণ্ঠের মধ্যে কিছু একটা ছিল যেটাতে ওনার শরীরটা বেশ মানে ঝাঁকি খেয়ে উঠছে আর কি, মানে উনি মানে বেশ কেমন জানি বাজে ফিল করছে কণ্ঠটা। এবং বুড়ির চেহারাটাও বলে বেশ কদাকার টাইপের ছিল, মানে অন্ধকারে দেখতেছে সেটা বিভৎস লাগতেছে ওনার কাছে। তো এটা বলে নাকি বুড়িটা আপনার মানে কোনো মতে মানে উঠে দাঁড়ায় কোনা দিয়ে সরে চলে গেছে এক সাইডে পায়ে দিয়ে, কিন্তু কুকুরটা আপনার দাঁড়ায় আছে, কুকুরটা সরতেছে না। উনি ডিসাইড করলো যে আমি তখন দাঁড়ায় থাকলে হবে না, আর ওনার কাছে অস্বস্তি লাগছে, উনি হাঁটা দিচ্ছে, কুকুরের পায়ে দিয়ে হেঁটে চলে গেছে। যাওয়ার সময় কুকুরটা ওনার শরীরে একটা স্পর্শ লাগছে, কুকুরের গায়ের সাথে লাগছে। তো যাক উনি যাচ্ছে, তাকায় দেখলো কি পরে কুকুরটা নাই ওখানে, যেখানে ছিল কোনো কুকুর নাই। তো উনি ওই পায়ে দিয়ে অল্প যে হাঁটু মানে কোনোই পানি এরকম করে পার মানে আপনার গোড়ালি পর্যন্ত ডুবাই ডুবাই উনি আস্তে আস্তে বাসার কাছে আসে এবং আপনার কাদা রাতা ছেলে বাসায় যায়। রাতের বেলা উনি আপনার লাইট টাইট জ্বালায় রুমের মধ্যে থাকে, ফ্রেশ হয়। তো ফ্রেশ উনি আসে, চরম বৃষ্টি হচ্ছে, তো উনি এক পর্যায়ে ঘুমায় যান আর কি। তো ঘুমায় যাওয়ার পরে ওনার রাত্রেবেলা মানে বেশ গভীর রাতে উনি বৃষ্টি হচ্ছে এবং কি জন্য যেন ঘুম ভেঙে যায় ওনার। তো ঘুম ভেঙে উনি যেটা দেখে যে ওনার হাতটা পড়ে পাশে, মনে হয় কম্বলের মতো। কম্বলটা হচ্ছে আপনার যেমন এক ধরনের পশমি কম্বল ইউজ করে দেখবেন রাসেল ভাই, বেশ মোটা পশম পশমওয়ালা, ঠিক আছে, জাস্ট লাইক দ্যাট। উনি চিন্তা করে ফার্স্টে আমার বিছানার কোনো কম্বল নাই, ছিল কাঁথা, যে ঘরে উনি শো ওটা টিনের ঘর, পশমি কম্বল ওখানে ছিল না। উনি হাত দিয়ে একটু করে পরে দেখে যে কম্বলটা ওঠানামা করতেছে, ইটস লাইক নিঃশ্বাস নিচ্ছে, মানে ওটা জীবন্ত কোনো প্রাণী। এবং উনি ফট করে পিছিয়ে মানে ভয় পেয়ে ফট করে পায়ে দেখে যে ওনার পাশে একটা কুকুর শোয়া বিছানায়। এবং উনি মনে করেন যে মানে ওনার নার্ভাস ব্রেকডাউন হওয়ার মতো একটা অবস্থা হয় ভয়ে। তো উনি লাফ দিয়ে উঠে যে রুমের লাইট জ্বালায় দেখে যে রুমের মধ্যে কিছু নেই, ওনার বিছানায় কিছু নেই। খুব ভয় পায়, পানি খায়, আবার উনি আপনার ঘুমানোর চেষ্টা করে বিছানায় শোয়, কিন্তু ওনার এই ফিলিংসটা যায় না। তো এরপর থেকে ওনার যেটা হয়, ওনার এই রুমের মধ্যে উনি মাঝে মাঝে ঘুমের থেকে এই ফিলিংসটা পায়। তারপর ওনার গেট আছে না, দরজা, ওনার রুমের দরজার মধ্যে আঁচড় কাটার শব্দ পায় কুকুরের ইসে। এবং ওনার নাকি এই যে এত বছর যে জীবন কাটতেছে এর মধ্যে উনি মাঝে মাঝেই এই কুকুরটাকে উনি পায়, এবং এই ধরনের এই ঘড়ঘড় সাউন্ড, আপনার এই যে কুকুর সব শব্দ টাইপের জিনিস, সেটা ওনার জীবনে ঘটতে থাকে, এটা ওনাকে ছেড়ে যায়নি। এবং উনি যতই চেষ্টা করছে বা উনি অনেকের সাথে আলাপও করছে, এবং ওইরকম সলিউশন ওনাকে দিতে পারেনি। কেউ বলছে হয়তো তোমার সাথে এমন কিছু মানে ওই দিন দেখা হয়েছিল যেটা তোমার জন্য খুব খারাপ একটা মানে হয়ে গেছে আর কি, তোমার সাথে একটা ফেট, এটা একটা ফেট, সাম এন্টিটিস গট ইনটু ইউ অর সামথিং লাইক দ্যাট, অথবা ফলোইং ইউ। এবং এই জিনিসটা উনি এখনো নিয়ে বেড়াচ্ছে। আচ্ছা, বেশ অন্যরকম একটা ঘটনা। যাই হোক, আমরা আবারও চলে যাব আমাদের কিছু SMS এবং তার আগে জানিয়ে দিই শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক, চলছে ভূত FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে হচ্ছে মাসুম। এবং আপনারা সবাই জানেন ভূত FM এখন একটু অন্যরকম উইথ গ্রামীণ ফোন, এবং আমরা মানে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি আপনাদেরকে আরো বেশি ভালো ঘটনা উপহার দেওয়ার জন্য। এবং আমরা এখন আগে যেরকম সহজেই ঘটনা বাছাই করা যেত, এখন আরো বেশি কঠিন হয়ে গেছে কিন্তু ঘটনা বাছাই করাটা। এবং আমরা চাচ্ছি যে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আপনাদের এলাকায় গিয়ে আমরা সরাসরি সেখান থেকে প্রোগ্রাম করব। এবং সেটা এই মাসে শুরু হবে। কেন এই মাসে শুরু হবে? এই মাসটার একটা বিশেষত্ব আছে, এটা অগাস্ট মাস। এবং আপনারা যারা সব সময় আমাদের সঙ্গে রয়েছেন তারা নিশ্চয়ই ভুলেননি যে এই অগাস্ট মাসেই 2010 সালের 13 অগাস্ট আমরা শুরু করেছিলাম ভূত এফএম, এবং শুরু হয়েছিল ভূত এফএম এর পথ চলা আপনাদের হাত ধরে। এবং এখন পর্যন্ত
সেই পথ চলা অব্যাহত রয়েছে এবং আপনারা যদি সাথে থাকেন তাহলে আমরা আরো সামনে এগিয়ে যেতে চাই এবং এই মাসেই শুরু হয়ে যাচ্ছে আমাদের সেই আউটডোর থেকে সরাসরি আপনাদেরকে ভূত এফএম উপহার দেবার ব্যাপারটি এবং সেটা খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে। আপনারা এর মধ্যেও যারা এখনো, আমরা অলরেডি যদিও জায়গা সিলেক্ট করে ফেলেছি, তারপরে আমরা অ্যাপ যেহেতু রেগুলার করবো এটা, সুতরাং আমাদের প্রচুর এরকম ইনফরমেশন দরকার যে কোন জায়গাটা হন্টেড, কোথা থেকে আমরা ভূত এফএম সরাসরি মানে একদম সম্প্রচার করতে পারি এবং বিশেষ করে বাংলাদেশের যে সমস্ত জায়গায় প্রচুর ঘটনা রয়েছে, মানুষের মুখে মুখে যে জায়গায় ভয়ের ঘটনা, সে সমস্ত জায়গা থেকে বেসিক্যালি আমরা করতে চাই এবং আপনারাই, অর্থাৎ আপনারা যারা এলাকাবাসী রয়েছেন তারাই অংশগ্রহণ করবেন ভূত এফএম এবং জানাবেন আপনাদের এলাকার সেই ভয়াবহ, রোমহর্ষক, ভয়ঙ্কর সব ঘটনাগুলো। আমরা খুব দ্রুতই আপনাদের কাছে আসব এবং সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে অবশ্যই ইমেইল করে জানাতে হবে আপনার এলাকার বর্ণনা সহ এবং আমরা কোথা থেকে সেটা করতে পারি, মানে কি ধরনের পরিস্থিতি সেটা আমরা জানতে চাই আপনাদের কাছে। মানে একদম আমরা যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব। যাই হোক, আমাদেরকে ইমেইল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি একটু মনে রাখতে হবে বা লিখে ফেলতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। আর SMS দেখতে পাচ্ছি এখনো আসছে অনেক। ফাহিম আমাদের SMS করেছেন, লিখেছেন সুপার স্টোরি। এছাড়া আমাদেরকে মাহমুদ SMS করেছেন শান্তিবাগ থেকে, মেহেদি বাসাবো থেকে SMS করেছেন, বাবু ভাই স্টোরিটা জোস। ফাইসাল লিখেছেন ভূত এফএম রক্স। এছাড়াও রাকিব আমাদের SMS করেছেন ভূত এফএম অসম লিখেছেন। নীরব লিখেছেন যে বরিশাল থেকে তিনি, এবং ফরহাদ লিখেছেন আই লাভ ভূত এফএম। জয় হাই জানিয়েছেন সবাইকে এবং তিনি ভয় পাচ্ছেন। হেমা আমাদের SMS করেছেন এবং তিনি ইমপ্রেসড সেটা জানিয়েছেন। সিরাজুল এবং সুমন আমাদের সাথে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন সাদিয়া ঢাকা থেকে, তিনি একা লাইট বন্ধ করে ভূত এফএম শুনছেন। আর যে আজম খান আমাদের সাথে রয়েছেন এবং আমাদেরকে তিনি বলছেন যে তার বেশ ভয় লাগছে, সেটা তিনি জানিয়েছেন। আমাদেরকে মিলাদ SMS করেছেন এখানে। জিহাদ আমাদের SMS করেছেন কেরানীগঞ্জ থেকে, লিখেছেন ভূত এফএম রক্স। নিশা আমাদের খুলনা থেকে SMS করেছেন। জেরিন আমাদের SMS করেছেন আমাদেরকে রাসেল ফ্রম মোলাতি। এছাড়া আমাদের নিলয় লিখেছেন যে হাবিব ভাই এবং বাবু ভাই, তারা জাস্ট অসম আমাদেরকে লিখেছেন মোহাম্মদপুর থেকে। আমরা জানি যে দুইজন মানুষই অনেক জমাতে পারেন, দুজনেই অনেক কুল এই সমস্ত ঘটনা বলার ব্যাপারে। সো আমরা আজকের এই এপিসোডটা আসলেই স্পেশাল করতে চেয়েছি। আরো অনেকে আপনাদের জন্য অপেক্ষা করছেন তাদের ঘটনা নিয়ে, কিছুক্ষণের মধ্যে তারা আপনাদের সাথে আসবেন। এর মাঝখানে একটা ছোট্ট ব্রেকও নেবো আমরা, তারপরে আমরা একটা অডিও ক্লিপ শুনবো যেটা আসলে অনেকদিন ধরে এই সময়ের অভাবে প্লে করা হয়নি। আজকে ইনশাল্লাহ প্লে করার সুযোগ পাবো, আমি জানি না, তারপরে খুব তাড়াহুড়া হয়ে যায়। অডিও ক্লিপ যেদিন বেশি থাকে সেদিন খুব তাড়াহুড়া হয়ে যায়। শোভন আমাদের SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি রাকিব, এছাড়াও আমাদেরকে হ্যারিস SMS করেছেন। আরো অনেকেই আমাদের SMS করেছেন। আপনি যদি SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি, ফেসবুকে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি অনেকেই। এবং আপনিও যদি ফেসবুকে কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radiofurti। এখানে আমাদেরকে ইমরান এসকে শুভ্র লিখেছেন যে নাইস স্টোরি। আমাদেরকে আতাউর রহমান লিখেছেন আই লাভ ভূত এফএম। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি আমাদেরকে রাসেল ফেসবুকে লিখেছেন যে ঈদ মুবারক ভূত এফএম আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে ডেভিড জেমস লিখেছেন ডিফারেন্ট স্টোরি আমাদেরকে। এছাড়াও মারুফ এখানে লিখেছেন যে খুব ভালো লাগলো। এছাড়াও আমাদেরকে দেলোয়ার হোসাইন চট্টগ্রাম থেকে লিখেছেন ঈদ মুবারক। এই কমেন্টগুলো কিন্তু আপনারাও পড়তে পারবেন আমাদেরকে। এছাড়াও নাজিম উদ্দিন SMS করেছেন এবং তিনি লিখেছেন যে রাসেল ভাই আপনি ভয় পান না, আমি আছি। ভয় পেন না, আচ্ছা ভয় পেন না এটা বলছেন আর কি। আরমান আমাদের SMS করেছে, আরমান হোসাইন, এবং তিনি বলছেন যে হাবিব ভাই সেকেন্ড স্টোরিটা, SMS না এটা কমেন্টই পড়ছি, হাবিব ভাই সেকেন্ড স্টোরিটা জোস আমাদেরকে। এছাড়াও আরো অনেকেই কমেন্ট করছেন। আপনিও কমেন্ট করতে চাইলে আমি তো বলে দিচ্ছি একটু অ্যাড্রেস। আমরা একটা ছোট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। তবে ফিরে আসবো তখন অবশ্যই একটা অডিও ক্লিপ নিয়ে ফিরে আসবো এবং তারপরে আবার আমরা নতুন অতিথি নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Furti. Bhoot FM. The night comes alive with Gramophone. Hello, Russell bhai, and hi
Hi to all the listeners, whoever is listening to this. আমার নাম সানিম। আমি একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকে, যেটা আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি তখন ইস্কারনে থাকতাম, ইস্কারন অফিসেস গার্ডেন কোয়ার্টারে। এটা ঘটনাটা ঘটে আমার সাথে 2008-এর দিকে একটা ঘটনা, 8-এর নভেম্বরের দিকে একটা ঘটনা। তো বেসিক্যালি আমি আর আমার এক বোন, আমার চেয়ে বড় 6 বছরের, এবং আপুর বিয়ে হয়ে গেছে, আপু থাকে আমেরিকায়, এবং আমি, আমার মা আর আমার বাবা থাকতাম সরকারি ওই ইস্কারন অফিস কোয়ার্টার গুলিতে তখন। তো আমি যে ঘটনাটা শুরু করতে চাই, সেই ঘটনাটা আমার সাথে আসলে বেসিক্যালি ঘটছে কারণ আমি তখন জিনে বিশ্বাস করতাম না। ছোটবেলা থেকে আমি অনেক ভূতের ঘটনা শুনছি, অনেক কিছু দেখছি, মুভিও দেখছি, অনেক স্কেয়ারি মুভিজ, অনেক কিছু দেখছি, কিন্তু কখনো আমার জিন আমি সামনাসামনি দেখিও নি, অথবা এমনি গল্পে শুনছি যে জিন আছে, আমিও শুনছি জিনের গল্প, কিন্তু সামনাসামনি যে জিনকে কখনো উইটনেস করবো সেই সৌভাগ্যটা অথবা সেই দুর্ভাগ্যটা আমার এখনো হয় নাই। তো যেই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা বেসিক্যালি আমাদের সাথে ঘটে আমাদের যে নানার সাইডে থেকে, যে বগুড়াতে যে আমাদের বাসা, আমাদের নানার বাসা হচ্ছে বগুড়ায়। তো প্রায় আমি আমার মাকে নিয়ে বগুড়ায় চলে যাই। ওখানে আমাদের অনেকেই ছোট মামারা থাকে। তো একটা ছোট মামা, সবচেয়ে যে ছোট মামাটা আমাদের, ওনার মামার একটা ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ডের নাম হচ্ছে আক্তার মামা। তো আমরা ওনাকে ডাকি আক্তার মামা বলে, এবং মামাটা আমাদের দুঃসম্পর্কে মামা আর কি, কারণ আমরা জাস্ট আমাদের যেহেতু ব্লাড রিলেটিভ না, কিন্তু আমরা ওনার সাথে অনেকভাবে পরিচিত এবং আমাদের সাথে অনেক ভালো খাতির আছে আমাদের এন্টায়ার ফ্যামিলির সাথে, কারণ সবাই বলে যে ওনার কাছে জিন আছে, এবং উনি প্রায় আসর করে ফ্যামিলি এসে, বাসায় ফ্যামিলিতে এসে, যে কোনো ফ্যামিলিতে, যে ফ্যামিলির কোনো প্রবলেম হচ্ছে ফাইন্যান্সিয়ালি অথবা মেন্টালি অথবা সাইকোলজিক্যালি অথবা তাদের কোনো একটা কারণে তাদের কোনো প্রবলেম হয়েছে, তখন উনি এসে ওনার জিনকে ডেকে উনি আসর করায়, এবং আসর করায় ওখানে উনি মানুষজনদেরকে হেল্প করে। জিনটা কিন্তু খারাপ না, ভালো, জিনটা সবাইকে হেল্প করে, এবং উনি মানুষদেরকে ওখানে হেল্প করে। তো ওই যেহেতু আমাদের মামা আমার মাকে এই কথাটা বলছিল যে আমার এরকম একটা ফ্রেন্ড আছে আক্তার মামা, তুমি যদি চাও তাহলে মাঝে মধ্যে কখনো যদি কোনো জিনিসে প্রবলেম হয় তাহলে তুমি ওকে ডাকতে পারো, একটা আসর বসাতে পারো। তো আমার মা আবার এগুলো জিনিসে ছোটবেলা থেকে আমি দেখে আসছি, আমার মাকে এগুলো জিনিসে অনেক বিশ্বাস করতে, আম্মা এগুলো জিনিসে অনেক বিশ্বাস করে। আব্বা আবার এরকম না, আব্বা আবার এত কিছু জিনিস কখনোই বিশ্বাস করে না। তো আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে নভেম্বরে ঘটে যাওয়া একটা ঘটনা, যখন আমার বোনের সাথে আমার দুলা ভাইয়ের একটা ঝগড়া চলতেছিল। তো আপু বেসিক্যালি এমন একটা ঝগড়া চলতেছিল যে আপুর মানে ম্যারেজ লাইফ নিয়ে খুব ফ্রাস্ট্রেটেড একটা পজিশনে ছিল। আপু একটা ফেজে ছিল এবং দুলা ভাই একটা ফেজে ছিল, দুইজনেই একটা ফেজে ছিল। ম্যারেজ লাইফের একটা ফ্রাস্ট্রেশন ফেজ ইউজুয়ালি সবারই যায়, তো তাদেরও গেছে। তো তখন ওই সময়টায় আম্মা চিন্তা করছে যে যেহেতু আমরা নিজেরা রিজলভ করতে কিছু পারতেছি না বাংলাদেশ থেকে বসে, আর ওরা ওখানে বসে আছে এবং ওখান থেকে ঝগড়া করেছে, মাঝে মাঝে ইউজুয়ালি ফোন দিয়ে চিল্লাচিল্লি করতেছে, তার চেয়ে আমরা এখন এখান থেকে ঢাকাতে এমন কিছু কি করা যায় নাকি যেটাতে ওদের ম্যারেজ লাইফে হেল্প হয়। তো স্বাভাবিকভাবেই আমরা আক্তার মামাকে খবর দিলাম। আক্তার মামা আমাদের ইস্কাটনের বাসাটায় আসলো, এবং আক্তার মামার হাতে দেখলাম একটা আয়না আছে। তো যেদিন আক্তার মামা আমাদের বাসায় আসলো সেদিন আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এবং বাসায় কেউই নেই, আমি, আম্মা, আব্বা আর আমাদের একটা বয়স্ক বুয়া ছিল, যে বুয়াটাকে আমরা ডাকতে নিতেছি বুড়া বুয়া বলে, কারণ বয়স্ক বুয়া, এবং বুয়াটা অনেক বয়স্ক, প্রায় অ্যারাউন্ড 87 হবে, এবং উনি আমাদের বাসা থেকে একদম ছোটবেলা থেকে, আমি জন্মের পর থেকে আমাদের বাসা থেকে কাজ করছে। সো ইটস বিন অনেক বছর হয়ে গেছে, প্রায় অ্যারাউন্ড 20 ইয়ার্স উনি আমাদের বাসায় আছে। তো এই চারজনই আমরা ছিলাম, এবং বাসাতে কেউ ছিল না। তো তখন আক্তার মামা আসছে, এবং আক্তার মামার হাতে দেখি একটা ছোট পকেট আয়না, যে আয়না দিয়ে ইউজুয়ালি মানে মেয়েরা ইউজুয়ালি কিছুক্ষণ পর মেকআপ করার সময় পকেট আয়না যেরকম ইউজ করে ওরকম একটা আয়না। তো আমি ওটা দেখার পর মামাকে জিজ্ঞেস করলাম যে মামা এই আয়নাটা কি মামা? এই আয়নাটা তো আমি আমাকে দেখতেছি, আপনি এই আয়না বের করে খালি দেখি আয়না নিয়ে ঘুরতেছেন। আমাদের বাসায় যখন এসে ড্রয়িং রুমে বসে আছে প্রায় দেখি আয়নাটা বের করে তাকায় আছে। তখন বলছে এই আয়নাটাকে আমি আপাকে দেখতে পাই। তো বেসিক্যালি আমি যেটা জানতে পারলাম যে ওনার কাছে যে জিনটা আছে সেই জিনটাকে আমাদের সম্বোধন করতে হবে আপা বলে, এবং আপা আমরা বলতেছি বিকজ ওই জিনটা অনেক বছর বয়স, প্রায় 1500 বছর বয়স ওই জিনের, এটা আমার শোনার কথা। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। আমি তখন নিজে আয়নাটা একটু নিজেকে দেখলাম, দেখি যে আমি আমাকে দেখতে পাই, কিন্তু আমি কিছু দেখতে পাই না ওখানে, ইটস জাস্ট আ নর্মাল মিরর। কিন্তু উনি বলতেছে যে উনি বলে আপাকে দেখতে পাই ওখানে। তো যাই হোক, এসে আমরা আমাদের ড্রয়িং রুমে তখন লাইট জ্বালায় সবাই মিলে বসলাম, আব্বা, আম্মা, আমি আর আক্তার মামা। আক্তার মামা আমাদের সবাইকে বলছে যে আপনারা সবাই সেপারেট সূরা পড়বেন। আমাকে বলছে যে তুমি কুল হু আল্লাহু আহাদ পড়বা। তো সূরা কুল আমি পড়ছি 400 বারের মতো। আম্মাও অন্য একটা সূরা পড়ছে, আব্বাও অন্য একটা সূরা পড়ছে। তো সূরা যখন আমি পড়তেছিলাম তখন এই মামাকে কিছুক্ষণ পর সূরা পড়ে আমি জিজ্ঞেস করতেছিলাম যে মামা আপা কি আসছে? তো বলতেছে না, আপা যখন আসবে তখন তোমরা বুঝবা। আর আমাদের বেসিক্যালি ওই মেইন রুমটা ছিল
মাস্টার বেডটা, যেটা মাস্টার বেডের পাশেই একটা রুম ছিল, যে রুমটা আমার রুম, এবং তার পাশে আরেকটা ছোট একটা রুম ছিল, যে রুমটা ছিল গেস্ট রুম, এবং গেস্ট রুমের পাশেই হচ্ছে ড্রয়িং রুম। তো বেসিক্যালি আম্মা বলছে যে আপাকে যে আনবো, আপাকে কোন রুমে এনে বসাবো এবং আসরটা কোন রুমে হবে। তো আমরা পরে ডিসিশন নিলাম যে আসরটা গেস্ট রুমে হবে, এবং গেস্ট রুমে আমি যেয়ে দেখলাম যে গেস্ট রুমের ভিতরে কিছু নাই, যেহেতু আমাদেরই বাসা। সো আমি গেস্ট রুমে, আমাদের বাসার মধ্যে একটা ছোট ট্রাঙ্ক ছিল, একটা কম্পিউটার টেবিল ছিল, কারণ আমার কম্পিউটার টেবিলটা আমি আমার রুমে রাখতাম না, ওটা গেস্ট রুমে রাখতাম, কারণ আমি ইউজুয়ালি গেস্ট রুমে মাঝে মধ্যে থেকে যেতাম, আমার রুমে এত বেশি যেতাম না, কারণ কম্পিউটার ইউজ করলে গান শুনতাম রাত্রে, যেহেতু মাস্টার বেডটা পাশে সেহেতু কম্পিউটারটা ওখানে রাখা ছিল। তো বেডটা ওখানে রাখা ছিল, একটা বেড ছিল, একটা ট্রাঙ্ক ছিল, কম্পিউটার টেবিলটা ছিল, তো আর কিছু ছিল না। তো আমি গেস্ট রুমের ভিতরে যে গেস্ট রুমের দরজাটা তখনও বাইরে, মানে মেইন দরজা যেটা দিয়ে গেস্ট রুমে ঢুকে, সেই দরজা দিয়ে আমি ঢুকে ওখানে জায়নামাজ আর একটা তসবিহ রেখে আমি চলে আসছি, কারণ আমি জানি ওই রুমে আসর হবে। দিয়ে আমি বাইরে দাঁড়ায় আছি, এবং ওই বাইরে এক্স্যাক্টলি বাইরে মানে একদম দরজা থেকে এক পা বাইরে খালি, আর এক পা ভিতরে দিলে আবার ওই রুমটাতেই আমি আবার ঢুকবো। ওইরকম বাইরে আমরা দাঁড়ায় আছি, আমি দাঁড়ায় আছি, আব্বা দাঁড়ায় আছে, আম্মা দাঁড়ায় আছে, আক্তার মামা দাঁড়ায় আছে, এবং আক্তার মামার হাতে তখন আয়নাটা আছে, এবং প্রায় কয়টা বাজে, সন্ধ্যা 7:30টার মতো তখন বাজে। তো তখন মামা বললো সব রুমের লাইট তুমি অফ করে দাও। সব রুমের লাইট তখন আমাদের আমার আব্বা সব অফ করে দিল, সব রুমের লাইট। তো তখন অ্যাকচুয়ালি আমার ভয় লাগতেছিল না, কারণ তখন আমার বাবা মার সাথে ছিল, আক্তার মামার সাথে আছে, এবং তখন আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে যে কখনো আমি প্রথমে আমার লাইফে যেটা কখনো দেখিনি সেটা সামনাসামনি আমার সামনে দেখতে পাবো। তো এরকম একদমই। আর আমরা বুড়ো বউকে বলে দিয়েছিলাম যে আপনি ঘুমায় যান, কারণ আপনার বয়স হয়ে গেছে, প্লাস আপনার শরীর খারাপ হয়ে যায়। উনি ইউজুয়ালি সন্ধ্যার দিকে হলেই উনি ঘুমায় যেত, উনি আবার রাত্রে ডিনার করার জন্য উঠতো, ডিনার করে উনি আবার ঘুমায় যেত। তো ওনাকে আমরা তাড়াতাড়ি ঘুম পাড়াই দিছি, উনিও চলে গেছে ঘুমাইতে। আমরা 3-4 বাইরে দাঁড়ায় আছি, আমি, আব্বা, আম্মা আর আক্তার মামা। তো আক্তার মামা অন্ধকারে আয়নাতে বলতেছে যে আপা আপনি এখন আসেন। যখন আমরা সম্পূর্ণ সব রুমের লাইট অফ করে দিছি, তখন উনি বলতেছে যে আপা আপনি আসেন। তারপরে আপা, কোনো শব্দ নাই কিন্তু, রুমে কিন্তু সম্পূর্ণ লাইট অফ, আমি বাইরে, আব্বা বাইরে, আম্মা বাইরে, এবং আক্তার মামা আমার পাশে, এবং সবাই আমরা প্রায় 2টা খালি পা দূরে, 2 পা দিলেই আমরা রুমের ভিতরে আবার ঢুকে যাবো, এবং রুমে কিচ্ছু নাই। রুমে একটা খালি ট্রাঙ্ক, যে ট্রাঙ্কটা আমাদের মাত্র রাখছিলাম শিফটিং এর কারণে, একটা আলমারি আছে, কম্পিউটার টেবিল আর একটা খাট, এবং ওখানে আর কিছু নাই। এবং জানলাগুলি যেগুলো আছে সেই জানলাগুলি সবগুলি বন্ধ, কারণ আমি নিজের রুমের ভিতরে দেখে লাইট জ্বালায় সবকিছু চেক করে তসবিহ রেখে এবং জায়নামাজ রেখে বের হয়েছি। তো ভালো কথা, কিছুক্ষণ পরে যখন কোনো শব্দ হচ্ছে না, প্রথম কয়েকবার আক্তার মামা বলছে আপা আপনি আসেন, আপা আপনি আসেন, আপা আপনি আসেন, তো কোনো শব্দ হচ্ছে না। তো আমি তো অলরেডি এর মধ্যে আমার 400 বার সূরা কুল পড়া হয়ে গেছে। তো আমি চিন্তা করতেছি যে কি ব্যাপার, কিছু হচ্ছে না কেন। আব্বা আম্মাও একদম বাইরে দাঁড়ায় আছে, একদম বাইরে দাঁড়ায় আছে দরজার পাশে। এরকম বলতে বলতেই হঠাৎ করে আমাদের যে মেইন দরজাটা, যে দরজাটা দিয়ে গেস্ট রুমে ঢুকে, সেইটার যে দরজার একদম বাইরে আমরা দাঁড়াইছিলাম, সেই দরজাটা একদম ভিতরে কোনো বাতাস নাই, ফ্যান চলতেছে না, কিছু চলতেছে না। হঠাৎ করে দরজাটা একদম পুরা মুখের সামনে এসে ধাম করে বন্ধ হয়ে গেল। ধাম করে যখন বন্ধ হয়ে গেল, তখন মনে হলো যে একদম যদি আমরা আর একটা পা দিয়ে রাখতাম কোনো কারণে ভিতরে, অন্ধকারে তো বুঝতেছিও না, কোন সব রুমের লাইট অফ, তো কোনো কারণে যদি একটা পা আগায়ও আমরা একটু দাঁড়ায় থাকতাম, তাহলে পুরা দরজাটা একদম মুখে এসে বাড়ি খেত। এবং যদি তখন অ্যাকচুয়ালি বাড়িটা খেত, তাহলে যে রকম ফোর্সে দরজাটা আটকানো হয়েছে ভিতর থেকে, কারণ ভিতরে কিছু ছিল বলে এত জোরে একটা দরজা, এটা আসলে হিউম্যানলি পসিবল না। কেউ যদি রেগে মেগেও দরজাটা বন্ধ করতে চায়, এত জোরে কখনো দরজাটা বন্ধ হবে না কোনো কারণ ছাড়া। এবং আমি চিৎকার দিয়ে উঠছি, আম্মা চিৎকার দিয়ে উঠছে, আব্বাও চিৎকার দিয়ে উঠছে, এবং আক্তার মামা আসলে জিনিসটা বুঝে নেয় যে হঠাৎ করে দরজাটা এত জোরে কেন বন্ধ হলো হয়তো। তো আক্তার মামা পরে জিজ্ঞেস করলো, আয়নায় দেখি আক্তার মামা জিজ্ঞেস করতেছে দরজাটা ঢং করে বন্ধ হয়েছে যখন, তখন আমি চিল্লায় 2-3 পা লাফ দিয়ে পিছনে চলে গেছি, আম্মাও পিছনে চলে আসছে, আব্বাও পিছনে চলে আসছে, রুমের থেকে অনেক পিছনে চলে আসছি। আর আমরা স্বাভাবিকভাবে সবাই ভয় পেয়ে গেছি, কারণ রুমে এক ফোঁটাও বাতাস নাই, কিছু নাই। এবং আমরা নর্মালি বলতেছিলাম আপাকে যে আপা আপনি আসেন, আমাদের বাসায় আসেন, এরকম বলতে বলতে। আর আমি যেহেতু একদম সবার আগে দাঁড়াইছিলাম, মুখে একদম ঝাপটা বাড়িটা খাইছি আমি, মনে হলো যে বাতাসটা পুরা নাকে এসে লাগছে যখন দরজাটা বন্ধ হয়েছে। তো সঙ্গে সঙ্গে আম্মা আমার হাত ধরে পিছনে একটু 2 পা পিছনে নিয়ে নিছে। নেওয়ার পরে আমি মামাকে বলতেছি, মামা এটা কি হইলো। মামা আক্তার মামাকে আপাকে জিজ্ঞেস করতেছে যে আপা আপনি এরকম এটা কেন করছেন। তখন আপা বলছে যে একটা ছবি ছিল, সচিন টেন্ডুলকারের একটা ছোট পোস্টার ছিল, যে পোস্টারটা আমি আসলে স্ক্র্যাচ করে উঠাই নাই। এবং অ্যাপারেন্টলি আপা এরকম কোনো রুমে আসে না, এরকম কোনো বাসায় আসে না যে বাসায় ছবি আছে, কারণ আপা অনেক রিলিজিয়াস, আপাও মুসলিম, আপাও 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো এটা আমাকে সব তখন আক্তার মামা বললো যে আপনি এখানে রুমে ছবি রাখছেন, আপনি তো ছবি রাখতে আমি মানা করছিলাম। পরে আমি চিন্তা করে দেখলাম সব ছবি, ক্যালেন্ডার যা আছে সবাই আমি বের করে রাখছিলাম রুমের থেকে, কিন্তু এই ছোট একটা পোস্টার যেটা দেয়ালের সাথে আটকানো ছিল, ওই ছোট পোস্টারটার কথা ভুলে গেছে। একটা স্টিকার, পোস্টার অন্য একটা স্টিকার, তো ওটা আমি সঙ্গে সঙ্গে এখন রুমের ভিতরে যেটা খুলতে পারবো না, এক্ষেত্রে এত জোরে রুমের দরজা
2-4 বাড়ি খেয়েছে, আমি তো অতিরিক্ত ভয় পেয়ে গেছি। তো পরে আক্তার মামা অনেক কষ্টে আপার সাথে আয়নায় কথা বলে বলে সান্ত্বনা দিচ্ছে, এবং ভিতরে কিন্তু আমি কারো অস্তিত্ব পাচ্ছি না। একে তো জিনিসটা অন্ধকার, কিন্তু যতটুকু চোখ শুয়ে এসে আমরা দেখতে পাচ্ছি ওই ভিতরে কিছুই নেই। ভিতরে জায়নামাজটা ওখানেই আছে, তসবিটাও আছে, এবং রুমটা খোলা, এবং আমরা সবাই রুমের বাইরেই তাকাই আছি রুমের ভিতরে। তো একটু পরে আম্মা আসলে আপুর সাথে, আপুর আর দুলাভাই কি ম্যারেজ নিয়ে কি প্রবলেম চলতেছিল সেই সময়, সেই ব্যাপারে এতটা ভালো মতো আমি জানতাম না। তো আম্মা যখন আসলে এই সিচুয়েশনটা হয়ে গেছে, দরজাটা খুব জোরে ধাক্কা খেয়েছে, আমি খুব ভয় পেয়ে গেছি। স্বাভাবিকভাবেই আমি হাত ধরে চিল্লাচিল্লি করছি কিছুক্ষণ, মামাকে ধরে আমি জিজ্ঞেস করছি, আব্বা আম্মাও স্বাভাবিকভাবে ভয় পেয়ে গেছে। তো আম্মা তখন আমাকে বলছে, তুমি ড্রয়িং রুমে যে কিছুক্ষণ বসে থাকো, তুমি এখানে এসো না, আমরা তোমার বোনের ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। তো আমি কিছুক্ষণের জন্য ড্রয়িং রুমে বসে গেছি। ড্রয়িং রুমে এসে আমার অনেক ভয় লাগতেছিল, কারণ আমি প্রথমবার লাইফে এমন একটা জিনিস সামনাসামনি এক্সপিরিয়েন্স করলাম যেটা আসলে আমি নিজেই কোনো ব্যাখ্যা দিতে পারবো না। কারণ আমি নিজেই সায়েন্সের একজন স্টুডেন্ট, আমি জানি যে কোনো বাতাস না ছাড়া, কোনো কিছু না ছাড়া একটা জিনিস কোনোদিনও এত জোরে বন্ধ হইতে পারে না, যে জিনিসটা আমি চোখের সামনে দেখছি কিছুক্ষণ আগে। অন্ধকার ছিল, তাও আমি ফিল করছি ওই সেন্সেশনটা, ওই মুহূর্তে ওই অ্যাড্রেনালিন রাশটা, এটা যতক্ষণ পর্যন্ত একজনের না লাগবে, আসলে ওটা ওই মোমেন্টে, যে এতক্ষণ ওই মোমেন্টে কেউ যদি না থাকে, এটা আসলে বলে বোঝানোর মতো না। তো যাই হোক, কিছুক্ষণ আমি ড্রয়িং রুমে থাকলাম, লাইট জ্বালাইছি, ড্রয়িং রুমে জ্বালাই, দরজা বন্ধ করে ড্রয়িং রুমে বসে আছি আমি, ফ্যান ছেড়ে চিন্তা করতেছি কিছুক্ষণ, যেটা কি দেখলাম, কি হলো আমার চোখের সামনে। এবং আমার যেতেও ইচ্ছা করতেছে, ব্যাক করে শুনতে ইচ্ছা করতেছে আব্বা আম্মা কি বলতেছে, বাট অবভিয়াসলি আব্বা আম্মা ওই টাইমে চাচ্ছিল না যে আমাকে ওখানে রাখতে, কারণ আপু আমার সাথে ভালো মতো ক্লিয়ার করে বলা নিয়ে আপুর ম্যারেজের প্রবলেমস এর কথা, আর আব্বা আম্মাও চাইনি, যেমন সাম লেভেল আমি জানি জিনিসটা, তার জন্য আমিও বাইরে আসি। এবং কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে আমি জানতে পারলাম যে আক্তার মামা আপাকে বলছে যে এক রকমের ওষুধ নিয়ে আসতে, যে ওষুধটা একটা হোমিওপ্যাথির মতো একটা ওষুধ, এবং ওটা একটা খুব অচেনা কোন এক গ্রামে বলে পাওয়া যায়, এবং বাংলাদেশে এটা এমন না যেটা বিদেশি কোন একটা জায়গায়, বাংলাদেশে কোন একটা গ্রামে জেনে এরকম একটা অচেনা গাছ আছে, এবং ওই গাছের ডালা থেকে জিনিসটার রস বের হয়, এবং ওই রসটা থেকে একটা ওষুধ বের হয়, ওই ওষুধটাকে বানানো হয়, এবং ওটা একটা হোমিওপ্যাথি ওষুধ। এবং ওই হোমিওপ্যাথি ওষুধ, এবং আমার বাবা মা দুজনেই ডাক্তার, এই জিনিসটা বলে রাখা ভালো, এই জিনিসটা আমি বলতে ভুলে গেছি। আমার বাবা মা দুজনেই অফিসিয়াল গভর্নমেন্ট ডাক্তার ছিলেন, এবং দুজনেই এখন রিটায়ার করে ফেলছেন, বাট তখন ডাক্তার ছিলেন, তার জন্য আমরা স্কাটনের ওই অফিসেস কোয়ার্টারগুলিতে থাকতাম। এবং আব্বা আম্মা ওই হোমিওপ্যাথির ব্যাপারে জানতো, যে হোমিওপ্যাথিটা একটা মানুষকে কামনেস আনতে পারে, পিস নিয়ে আসতে পারে ভিতরে, কিছু কিছু মানে ন্যাচারাল কোনো জিনিস হয়তো ডেভেলপ করতে পারে একটা মানুষের ভিতরে, পিস হোক, সেটা যেটাই হোক, সেটা নিয়ে আসতে পারে। সেই ওষুধটার কথা আপাকে বলছিল, এবং আক্তার মামাকে বলছিল যে ওই আপা যেন ওই ওষুধটা নিয়ে আসে, কারণ ওটা ঢাকায় পাওয়া যাচ্ছে না। তো আপা তখন ওটা নিয়েও আসছে, নিয়ে এসে আক্তার মামা আমাদের কাছ থেকে 20,000 টাকা নিছে ওই ওষুধটা নিয়ে আসার জন্য। ওই ওষুধটা যখন নেওয়া শেষ, ততক্ষণে আমি ব্যাক করে চলে আসছি। এসে আমি জিজ্ঞেস করতেছি, আমাদের কি হয়ে গেছে নাকি, সবকিছু হয়ে গেছে? তো তখন আক্তার মামা সবাই বাইরে দাঁড়ায় আছে, এবং দূরের দরজাটা কিন্তু ভিড়ানো, ওই যে ধাম করে দরজাটা আটকাইছে, ওটা কিন্তু সিটকানি লাগায়নি ভিতর থেকে, দরজাটা খালি ভিড়ায় দিছে, কিন্তু ভিড়ায় নাই জিনিসটা। আপা যেটা করছে, আপা দরজাটা জোরে আটকায় বাড়ি খেয়ে দরজাটা আবার একটু খুলে গেছে, খুলে যতটুকু খুলছে ওই ততটুকুই আছে, আমরা কিন্তু কেউ আবার একটু পুশ করেও খুলে দেইনি, সবাই বাইরে দাঁড়ায় আছে, এবং বাইরে থেকে আমরা ভিতরে কথা বলতেছি একটা খালি রুমে, যে রুমে আমরা ভাবতেছি যে আপা আছে। তো ওখানে আক্তার মামা আমাদেরকে বলতেছে যে ঠিক আছে, আপনাদের তো ওষুধ নেওয়া হয়ে গেল। যখন আমি আসছি তখন দেখলাম যে আক্তার মামা বলতেছে, ঠিক আছে, আপনাদের তো ওষুধ নেওয়া হয়ে গেল। তো আম্মাকে বললাম যে আপা এতদিন পরে আমাদের বাসায় আসছে, আপা মানে কখনো আমাদের বাসায় আসে নাই, তো আপাকে কিছু খেতে দিই আমরা। তো তখন আক্তার মামা বলতেছে, ঠিক আছে, আপনি এটা ভালো বলছেন, আপনি একটা দুধ নিয়ে আসেন, 1 গ্লাস দুধ নিয়ে আসেন, আপা দুধ খাবে। তো আব্বা বললো, ঠিক আছে, তুমি গ্লাস থেকে দুধ নিয়ে আসো, ফ্রিজ থেকে দুধ নিয়ে আসো 1 গ্লাস। আমি 1 গ্লাস দুধ নিয়ে এসে ফ্রিজের থেকে বের করে মামা আমাকে বলতেছে, আক্তার মামা আমাকে বলতেছে, রুমে ঢুকেন। আমি বলছি, আমি রুমে ঢুকতে ভয় লাগতেছে। বলতো, কিছু হবে না, আপনি রুমে ঢুকেন, রুমে ঢুকে জায়নামাজের সামনে দুধটা রেখে দিয়ে চলে আসেন। তো আমি জায়নামাজের সামনে যেয়ে দুধটা রেখে দিয়ে চলে আসছি, এবং যখন আমি ঢুকতেছি তখন আমি ফিল করতে চাচ্ছিলাম যে আমার আশেপাশে কি কিছু আছে, এমন হচ্ছে যে কেউ আমাকে দেখতেছে, অথবা কেউ আমার পাশে বসে আছে, অথবা কি আমার গায়ে টাচ করছে, কিন্তু আনফরচুনেটলি ওরকম কিছুই হয় নাই। আমি জাস্ট দিয়ে আসছি, এবং আমি আবার ব্যাক করে বাইরে দাঁড়ায় আছি, এবং আমাকে আব্বা হাতে একটা টর্চ দিছে, এবং মামা আমাকে বলতেছে যে কিছুক্ষণ পর টর্চটা মেরে দেখবেন যে গ্লাসটা খাওয়া শেষ হয়েছে নাকি। তো একটু পর আমি টর্চটা মেরে ঠিকই দেখতেছিলাম যে গ্লাসটা খাওয়া শেষ হয়েছে নাকি, বাট আসলে একটা পয়েন্টে যেটা আমি খেয়াল করলাম সেটা হচ্ছে, আমি একবার টর্চটা মেরে দেখি যে গ্লাসটা কিছুই শেষ হয়নি, গ্লাসটা যেরকম দিছি ওরকমই আছে। আবার 3-4-5 সেকেন্ড পরে যখন আমি আবার একটু পরে যখন টর্চটা জ্বালাই, আবার গ্লাসটার দিকে দিছি, তখন দেখি অর্ধেক খালি। আবার একটু পরে টর্চটা জ্বালাই যখন আবার দিছি, তখন দেখি যে গ্লাসটাই নেই, কিছুই নাই। এবং আমি যে মাত্র ওখানে দেওয়ার পরে হতবাক হয়ে গেছি, কিরে মাত্র আমি গ্লাসটা দেখলাম, এখানে গ্লাসটা ছিল এবং অর্ধেক দুধ খাওয়া ছিল, এবং আমি ভাবতেছিলাম যে এখানে কেউ দুধ খাচ্ছে, এবং যে দুধ খাওয়ার সময় যে একটু ঢক 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 করে গলার একটা শব্দ হয়, অথবা
করে একটা শব্দ হয়, চুপ করে একটা শব্দ হয়, কিছুই হচ্ছে না ওখানে। তো আমি একটু পর দেখতেছিলাম যে কি ব্যাপার হচ্ছে নাকি। সো অন মাই থার্ড টাইম যখন আমি লাইটটা জ্বালাই, টর্চটা মেরে গ্লাসের সামনে গেছি, যে দেখি গ্লাসটাই নেই। এবং আমি যখন ততক্ষণে আমি টর্চটা বন্ধ করে দিয়েছি, একবার বন্ধ করে দিয়ে মনে মনে চিন্তা করতেছি গ্লাসটা গেল কোথায়। ওই যে আমি চিন্তা করতেছি, ওই সঙ্গে ওই সেকেন্ডে আমার পায়ের সামনে গ্লাসটা ভাঙছে। আপা এত জোর একটা শব্দ হয়েছে, মনে হলো যে আমার পায়ের এক এক পা আগে কেউ যদি একটা গ্লাস ভাঙে, ছিটে যেরকম মানে ভয়টা লাগে যে ছিটে আমার কাছে গ্লাসের কাঁচটা উঠে আসবে, এরকম আমি একদম লাফ দিয়ে পিছনে সরে গেছি। তো তখন আক্তার মামা আবার জিজ্ঞেস করে উঠছে আপাকে যে কি ব্যাপার আপা, আপনি আবার গ্লাসে ভেঙে ফেললেন কেন এভাবে করে? তো আক্তার মামা আপা বলতেছে যে ও বারবার টর্চ জ্বালাচ্ছিল যখন আমি খাচ্ছিলাম দুধ। তো আক্তার মামা আবার আমার দিকে খুব রেগে মেগে তাকাইছে, তখন বলতেছে যে আপনি কিরকম, আপনাকে আমি মানা করলাম যে আপনি গ্লাসে কিছুক্ষণ পর দেখবেন যে উনি খাইছেন নাকি, আপনি এত তাড়াতাড়ি দেখতেছেন যে উনি খেতেই পারতেছেন, আপনি জ্বালাই রেখে দিয়েছেন লাইটটা, তার জন্য উনি রেগে মেগে আপনার সামনে এসে কাজটা ভাঙছে। তো আমি আসলে নিজেই অকওয়ার্ড হয়ে গেছি। আব্বা আম্মা ওখানে আমার উপর খুব রেগে মেগে তাকায় আছে যে তুমি ইচ্ছা করে হয়তো এই জিনিসটা করছো। আব্বা বলছে যে আমি কিউরিওসিটির জন্য ইচ্ছা করে বারবার দেখতে চেয়েছিলাম, এই জন্য করছে। তো আব্বা বলছে তুমি একটা কাজ করো, তুমি লাইটটা জ্বালাও, যাতে জ্বালায় গ্লাসের কাজগুলি বের করে নিয়ে আসো, নাহলে আমরা আবার ওখানে দেখা যাবে অন্ধ করে পা দিয়ে দিছি, কেটে যেতে পারে। তো আমি আবার মামার দিকে তাকালাম, মামা বললো ঠিক আছে আপনি যান, আপা কিছু বলবে না, আপনি যান, লাইটটা জ্বালান রুমে। তো আমি আবার এক পা দিব, যে এক পা ভয়ে দিচ্ছি, আমি আবার টর্চটা জ্বালাই পায়ের সামনে দিচ্ছি যেখানে আমার গ্লাসটা ভাঙছে। টর্চটা পায়ের সামনে দিয়ে দেখি যে কোনো গ্লাসই নেই, কোনো গ্লাসের কোনো কাজ নেই, কোনো গ্লাসে কিছু নাই, নাথিং, দিস ইজ নাথিং, কোনো গ্লাসই নেই, পুরো এন্টায়ার রুমে গ্লাস নাই, গ্লাসের কাজও যে ভাঙছে কোনো চিহ্নও নাই। এবং আব্বাও হতবাক, আমিও হতবাক, এবং আক্তার মামা ওখানে একদম চুপ। এরপর আমি রুমের লাইট জ্বালাইছি, লাইট জ্বালিয়ে দেখলাম যে রুমের ভিতর কিছু নাই, তসবিটা যেখানে আছে ওখানে ওরকম আছে, জায়নামাজটা ওখানে ওরকম আছে, বিছনাটাও ওরকম, কম্পিউটার টেবিলটাও এরকম, সবই এরকম। তো আমি পুরো হতভম্ব হয়ে গেছি। হতভম্ব হয়ে আমার ব্যাক করে চলে আসছি। ব্যাক করে চলে এসে আমার তখন মনে হইতেছে যেটা হইতেই পারে না, আমার সামনে যে জিনিসটা হচ্ছে এটা আসলে কেউ আমার সাথে ব্ল্যাক ম্যাজিক করছে, নাহলে আমার সাথে অথবা যদি কোনো জিন থেকে থাকে। তা আমি আক্তার মামাকে বলছি যে আচ্ছা আপনি যে বলতেছেন যে আপা অনেক বছর ধরে আছে এবং আপা একটা মানুষের রূপে আসতে পারে না, তো বলতেছে হ্যাঁ আসতে পারে। আমি বলছি আপনি মানুষের রূপে আপাকে নিয়ে আসেন, তার আমরা সামনাসামনি কথা বলি। এইভাবে করে একদম অন্ধকারের মধ্যে উনি দেখতে পাচ্ছে না, আমি আমাদের দেখতে পাচ্ছি, আমি ওনাদের দেখতে পাচ্ছি না, তো হলো না। উনি যদি মানুষের রূপ নিয়ে আসতেই পারে তাহলে আসুক। তো তখন বলতেছে না আপা মানুষের রূপ নিয়ে তোমাদের সামনে আসবে না, যতক্ষণ পর্যন্ত আপা না চায়, আপা যতক্ষণ পর্যন্ত না চাবে ততক্ষণ পর্যন্ত তোমাদের কারণে আপা মানুষের রূপ নিয়ে আসবে না। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আসলে এর মধ্যে এরপরে আর কোনো কিছুই হয়নি। আমরা ওই রুমটাতে আপাকে ওখানে রেখে, আপা সেদিন রাত্রে আমাদের ওখানে ছিল। আম্মা বলছে যে আপনি আমাদের সাথে থাকেন। আক্তার বাবাও সেদিন আমাদের ওখানে ড্রয়িং রুমে ঘুমাইছে। আমি তো সারা রাত ঘুমাইতে পারিনি, আমি জানি না আব্বা আম্মার অবস্থা। আমি সারা রাত ঘুমাইতে পারিনি, সারা রাত লাইট জ্বালাই ওখানে পাইচারি করছি আমার রুমের মধ্যে, চিন্তা করছি। আমার পাশের রুমে একজন আছে যার মানে যে আমার সামনে আজকে দরজাটা এত জোরে বাড়ি মারছে যেটা আমি কল্পনা করতে পারবো না, এবং এটা ভিতরে কিছু ছিল না আমি নিজেও জানি, এবং ওটা অ্যাকচুয়ালি কি এটা আমি কখনো দেখিও নি। সো এবং সবচেয়ে ভয়ঙ্কর আরো একটা ব্যাপার হচ্ছে যে আক্তার মামা আমাদেরকে বলছে যে আপা যার বাসায় আসে তার বাসায় আপা সবসময় একবার হইলেও আসবে, এই উইকে একবার হইলেও আসবে আপা, নেক্সট উইক থেকে একবার হইলেও আপা আসবে, এবং কখন আসবে, কেন আসবে, এবং এক্স্যাক্টলি কখন আসবে এই জিনিসটা আপনারা কেউ জানবেন না। এই জিনিসটা যে মাত্র বলছে এরপর থেকে তো আম্মাও অনেক ভয়ে আছে, আব্বাও অনেক ভয়ে আছে। আব্বা আম্মা যদিও আমাকে ভয়টা তো ফিল করায় নাই, কিন্তু আমি বুঝতেছিলাম যে আম্মাও ভয়ে আছে। আম্মাই কথাটা শুনেই ভয় পেয়ে গেছে যে তার মানে আমাদের বাসায় এসে আপা আরো থাকবে। তখন আম্মা বলতেছে যে এরকম তো কোনো কথা ছিল না, আমাদের তো বলা হয়নি। তখন বলতেছে যে না আমরা তো বলছি যে আমরা যে বাসায় আসর করা হয় সেই বাসায় আপা মাঝে মাঝে এসে ঘুরে যায়। তো ওইটা শোনার পর থেকে আমার আসলে নিজের পর থেকে এরকম, যদিও আমার এরপর থেকে আর কোনো আমি ফিল পাইনি যেটা দেখে আমার মনে হয়েছে যে আপা হয়তো আমার বাসায় আসছে অথবা আপা এসে ঘুরে গেছে। কারণ আক্তার বলছে আপা আসলেও আপনারা টের পাবেন না, আপা এসে আপনাদের সামনে এসে বসে থাকবে, যখন দেখবে গল্প টল্প শুনবে আপনাদের, কিন্তু আপনাদেরকে কোনো ডিস্টার্ব করবে না আপা, এবং আমাদেরকে কোনো হার্ম করেনি ওই আপা। তো এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ, ধন্যবাদ, আর ভালো। Bhoot FM. The night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। ঘড়িতে সময় রাত 1:08। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আশা করছি আপনারা এতক্ষণ পর্যন্ত যে ঘটনাগুলো শুনলেন সেগুলো আপনাদের কাছে ভালো লেগেছে এবং পরবর্তী ঘটনাগুলো ভালো লাগবে সেই প্রত্যাশা রাখি। আমরা সরাসরি চলে যাব পরবর্তী ঘটনা। আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছে দিনার, এবং আমরা দিনারের কাছে যাব। দিনার,
কোন ঘটনা? আচ্ছা শুরুতেই ঈদ মোবারক। জি রাসেল ভাই, আপনাকে ঈদ মোবারক এবং ভূত এফএমের সকল লিসেনার্সকে আমার ঈদ মোবারক। ওকে, সো এটা কি ঈদের পাঞ্জাবি? জি রাসেল ভাই। ওকে, সো আমরা চলে যাই ঘটনায়। ঘটনা কোথায় ঘটেছে? জি রাসেল ভাই, এটা হচ্ছে আমাদের লালবাগেরই পাশের এলাকা কামরাঙ্গীচর। সেখান থেকে নদী পার হয়ে যেতে হয়, একটি জায়গা আছে, তার নাম হচ্ছে খোলামোড়া নামক একটি জায়গা। আচ্ছা, সেখানকার ঘটনা। তো রাসেল ভাই, আমি ঘটনাটি শুনেছি আমার বড় ভাই ডলার মাহমুদ ভাইয়ের কারখানায় কাজ করে, তুষার নামের একজন কর্মচারী, ওর মুখ থেকে ঘটনাটি শুনি। তো ও যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই বলছি, প্লিজ। তো ওর বাবা হচ্ছেন মানে ওই বাসাটার, ওরা যে বাসাটা থাকে সেই বাসার একজন কেয়ারটেকার এবং তাকে ম্যানেজারও বলা যায়। তো ওই বাসার যে ওনার, উনি সেখানে একটা বাসা করেন। তার বাসার বর্ণনাটা আমি আগে দিয়ে নিই। সেটা হচ্ছে এরকম যে খোলামোড়া থেকে আটি যাওয়ার মাঝামাঝি একটি জায়গা ওই বাসাটা, এবং সেই বাসাটা চারপাশ দিয়ে বাউন্ডারি করা ছিল এবং তার আশেপাশে তেমন কোনো বাসা বাড়ি নেই বললেই চলে, খুব দূরে দূরে অনেক বাসা বাড়ি, ইভেন সেই রাস্তায় কোনো দোকানপাটও নেই। তো যাই হোক, বাসাটা চারপাশ দিয়ে বাউন্ডারি করা ছিল এবং সেই জায়গাটা মানে ধানি জমি ছিল, তো মানে সেখানে ড্রেজিং করে বালু ফেলে সেখানটায় মানে ভরাট করে বাড়ি করা হয়। তো বাড়িতে মোটামুটি 15-16টার মতো রুম ছিল। তো 15-16টা রুমের ভিতরে ইলেকট্রিসিটির ব্যবস্থা করা ছিল, কিন্তু ইলেকট্রিসিটি যে মেইন কানেকশনটা সেটা তখনও নেওয়া হয়নি এবং সেটা নেওয়া হবে, এবং দ্যাটস ওয়াই সেই বাসায় কোনো ভাড়াটিয়াও দেওয়া হয়নি। তো প্রথম রাতে যে ঘটনাটা সেটা হচ্ছে এরকম যে তুষার আর তুষারের বাবা এবং তার এক ছোট ভাই, তারা ওই রুমের একটা পাশে ঘুমাতেন এবং তার তুষারের আম্মু আর তার ছোট বোন তারা আরেকটা পাশে ঘুমাতেন। তো রুমটা বিশাল বড় থাকার কারণে এবং তখন গরম চলতেছিল এবং তাদের বাসায়, যেহেতু আমি বলছি যে ইলেকট্রিসিটি তখনও আসেনি, তো তারা দরজা খুলে ঘুমাতেন। তো তুষারের আম্মু যেটা ফেস করলেন সেটা হচ্ছে রাত 2টা-2:30টার দিকে উনি লক্ষ্য করলেন যে ওনারা যে মশারি টানাইছে সেটা তার মুখের উপরে পড়ে আছে মশারিটা। তো উনি মানে একটু বিরক্ত হয়ে লক্ষ্য করলেন যে উনি বের হন মশারি থেকে। উনি বের হয়ে যেটা দেখেন সেটা হচ্ছে যে মশারির যে চারপাশে যে 4টা গিট ছিল সেই 4টা গিটই খোলা এবং তাদের উপরে পড়ে আছে মশারিটা। তো উনি তখন লক্ষ্য করলেন যে তুষারের বাবা যে আরেক পাশে ঘুমাইছে রুমের, তারও সেম একই অবস্থা এবং ওনাদেরও মশারি খুলে ওনাদের মুখের উপর পড়ে আছে। তখন তুষারের আম্মু উঠে সেই দোনোটা মশারি ঠিক করে উনি আবার ঘুমিয়ে পড়েন। তো ঘুমিয়ে পড়ার পর উনি সকালবেলা তুষারের বাবাকে ঘটনাটি বলেন। তখন উনি মানে শুনতে পান যে ওনার মানে 2 ছেলে এবং 1 মেয়ের মধ্যে কেউ রাতে ঘুম থেকে ওঠেনি এবং ওদের করারও প্রশ্নই আসে না। হয়তোবা কোনো এক পাশের গিট খুললে কেউ খুলতে পারে, বাট চারপাশের গিট খুলে মশারি ফেলে রাখার মতো কোনো মানে অবস্থা সেখানে নেই। তো রাসেল ভাই, এরকম কিছু ঘটনা তাদের সাথে ঘটতে থাকে। তো তারপরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এরকম যে ওরা বেসিক্যালি গরমের কারণে রুমের দরজা খুলেই ঘুমাতেন। তো আর বাসা যেহেতু কোনো ভাড়াটিও নাই আর বাসার মেইন গেটটা সবসময় লক করা থাকতো, ভিতর দিয়ে তালা দেওয়া থাকতো, তাই তারা একটু রিল্যাক্সে থাকতেন, যে মানে চুরির আর কোনো ভয়টাও থাকতেন না। কিন্তু পরবর্তী রাতে যেটা ঘটে সেটা হচ্ছে এরকম যে তুষার আম্মুর ঘুম ভেঙে যায় যে ওনাদের যে কিচেন রুমটা ছিল সেখানকার যে সেলফে যে মানে পাতিলাগুলো রাখা ছিল বা আর যেসব জিনিসপত্র ছিল, চামিচ এগুলো ছিল, তো সেগুলো মানে ফ্লোরে পড়তেছে এবং ফ্লোরে পড়ার পর যেরকম সাউন্ড হয় ঠিক ওই রকম সাউন্ড। তো মনে হচ্ছে কেউ মানে সেলফ থেকে সেগুলো মাটিতে ফ্লোরে ছুঁড়ে মারছে। তো এটা শোনার পর তুষার আম্মু ভাবে যে হয়তো কোনো চোর টোর হবে। তো তখন তিনি তুষারের বাবাকে ডাক দিয়ে ঘুম থেকে উঠান এবং তারা সবাই একটু ভয় পান যে ওনারা ধরে নেন যে কোনো চোর এসেছে তাদের বাসায়। তো তখন তুষারের বাবা টর্চ নিয়ে যান সেখানে এবং তিনি গিয়ে যেটা দেখেন রাসেল ভাই সেটা হচ্ছে এরকম যে ওনাদের সেলফে যে আসবাবপত্রগুলো ছিল সেগুলো সব আগের অবস্থায়, কোনো কিছু নিচে ফেলা নেই এবং সবকিছু আগের অবস্থায়। কিন্তু ওনারা যে একটু আগে যে সাউন্ডগুলো পেলেন সেটা হচ্ছে এরকম যে সেলফ থেকে কেউ নিচে ছুঁড়ে মারছে। তো এটা দেখার পরও তারা একটু নর্মালি নেন, কিন্তু তারা মানে বুঝতে শুরু করেন যে এগুলো হয়তো কোনো প্যারানর্মাল প্রবলেমগুলো, বিকজ বাসাতে আর কেউ নেই তাদের সাথে যেরকম ঘটবে বা অন্য কেউ তাদের রুমে আসবে। তো যাই হোক, এই ঘটনা ঘটার পরের দিন আসল ভাই যেটা ঘটে সেটা আরো আজব একটা ঘটনা। তো এটা ঘটার পর তারা করতেন কি যে তার পরের দিন থেকে তারা দরজা লাগিয়ে ঘুমাতেন। তো তারপরে রাতে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এরকম যে বাসাটা আসলে অনেক বড় ছিল, তো রুমের পাশে বিশাল বারান্দা ছিল। তো রাতে একটা সময় তারা লক্ষ্য করলেন যে মানে ফ্লোরে যদি 7-8টা মার্বেল যদি কেউ হাত থেকে ফেলে এবং ফেলার পর সেটা যে দূরে যদি চলে যায় তখন যে একটা সাউন্ড হয় ঠিক ওই রকম সাউন্ড হচ্ছে, এবং সেটা দূরে গিয়ে আপনার পিড়ি বা কাঠ জাতীয় যদি কোনো কিছুর সাথে বাড়ি খায়, কাঠের সাথে যেরকম একটা সাউন্ড হবে ঠিক ওই রকম সাউন্ড হচ্ছে এবং এটা কন্টিনিউয়াসলি হচ্ছে। এবং কাঠের সাথে বাড়ি খাওয়ার সঙ্গে সঙ্গেই 4-5টা মানে শিশু 7-8 বছরের তাদের হাসির শব্দ। তো এটা শোনার পর আসলে তারা সবাই ঘুম থেকে উঠে যায় এবং তারা সবাই খুব ভয় পেয়ে যায় যে আসলে তাদের সাথে এগুলো কি হইতেছে। তো তারা অনেকক্ষণ প্রায় হাফ অ্যান আওয়ার মতো এগুলো তারা রুমের ভিতর থেকে শুনতে থাকেন। তো শোনার পর একটা পর্যায়ে ওর বাবা একটু সাহস করে বের হন। তো বের হওয়ার পর আসলে উনি যেটা দেখেন যে তাদের বারান্দাটার মধ্যে দূরে একটা পিঁড়ি রাখা
এবং সেখানে কোনো শিশু বাচ্চা কাছে কেউ নেই এবং কোনো মার্বেলও নেই সেখানে। কিন্তু উনি যখন টর্চ মারেন সেখানে, তো সে দেখে যে সেই পিঁড়িটা তাদের বাসারই একটা পিঁড়ি এবং সেটা বাইরে যাওয়ার প্রশ্নই আসে না। তো এটা ঘটার পর তারপর দিন উনি যেটা করেন যে ওইখানে কিন্তু রাসেল ভাই যে কোনো বাড়ি ঘরও নেই, ইভেন কোনো দোকান মসজিদ কিছুই নেই, খুব খালি একটা জায়গা। তো সেখান থেকে অনেক দূর আটি বাজার, উনি ওই আটি বাজার ওনার একজন পরিচিত হুজুর ছিলেন এক মাদ্রাসার, তাকে একটু বলেন ব্যাপারটা। তো উনি আসবেন করে লেট হচ্ছিল। তো এর মাঝখানে রাসেল ভাই যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এরকম যে আমি আপনাকে আগেই বলেছি যে ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল, বাট মেইন ইলেকট্রিসিটিটা নেওয়া হয়নি ওদের বাসায়। তো ওই বাসার মানে ওই জায়গার ম্যাক্সিমাম মানুষই হচ্ছে আপনার পাতালের পানি, যে মাটির নিচ থেকে যে সেই পানিটা ইউজ করে। তো ওদের বাসার সিস্টেম ছিল যে একটা টাঙ্কি বসানো ছিল এবং সেটাতে মোটর লাগানো ছিল, কিন্তু ইলেকট্রিসিটি ছিল না। সেই মোটর দিয়ে পানিটাকে নিচের থেকে উঠিয়ে সেই ট্যাঙ্কিতে রিজার্ভ করা হতো। তো তুষারের আম্মু ঠিক 2টা কি 2:30 প্রতিদিনই মানে এইরকম টাইমেই ঘটনাগুলো ঘটতো তাদের সাথে। তো উনি যেটা লক্ষ্য করলেন যে ওই ট্যাঙ্কির সাথে যে ট্যাপটা ছিল সেই ট্যাপটা খোলা এবং সেখান থেকে খুব জোরে পানি পড়তেছে নিচে। এবং উনি ওনাদের যে গোসলখানাটা ছিলেন, তো ওনাদের গোসলখানাটা ছিল ওনাদের রুম থেকে বের হয়ে হাতের ডান দিকে, এবং ওনাদেরটাই ছিল ডান দিকে সবার শেষের রুমটা হচ্ছে ওনাদের। তো রাসেল ভাই এটা শোনার পর ওনার আম্মু যেহেতু ঘুম থেকে উঠে, তো উনি আর বুঝতে পারেন না যে ওনাদের বাসার তো আর ইলেকট্রিসিটি নেই, পানি টাঙ্কিতে উঠানোর প্রশ্নই আসে না। আর এখানে পানি উঠানোর প্রশ্নই আসে না, সেখানে পানি ওই কল দিয়ে কিভাবে পড়বে। তো উনি আর সেটা বুঝতে পারেন, উনি বেরোন একটু মানে বিরক্ত হয়ে সেখানে যান। উনি ভাবেন যে ওনার কোনো ছেলে মেয়ে বাথরুমে গিয়েছিল, তার হয়তো বা কল বন্ধ করতে ভুলে গেছে। তো উনি যখন আসলে সেখানটা যান, উনি সেখানটা গিয়ে দেখেন যে না, সেখানে কোনো পানির কোনো সাইনই নেই, এবং সেই মানে গোসলখানা ওই কলটার নিচে মানে সম্পূর্ণ জায়গাটাই শুকনো। ওনারা তখন মানে চাপ কল ইউজ করতেন। তো এটা দেখার পর আসলে ভাই উনি খুব ভয় পান। তো এর মাঝখানে আরো কিছু ঘটনা ঘটে, সেগুলো হচ্ছে এরকম যে ওনারা যখন রুমে ঘুমিয়ে থাকেন, ইভেন দিনের বেলাও বিকেল বেলাও এমন হচ্ছে যে ওই পাশের বারান্দা থেকে বা পাশের রুম থেকে মানে কারো গলা মানে কথা বলার শব্দ উইসপার আকারে তাদের কানে আসতে থাকে। তো এটা ওনারা খুব ভয় পেয়ে যায়। তো এইদিকে তুষার বাবা যিনি ছিলেন, উনি সে বাড়িওয়ালাকে ব্যাপারটা জানানোর পর ওনার থেকে কিছু টাকা পয়সা নিয়ে সে হুজুরকে নিয়ে আসেন বাসায়। তো হুজুরকে আনার পর সেই বাসাটা চারোদিক থেকে বন্ধ করে দেওয়া হয়। তো বন্ধ করে দেওয়ার পর যেটা হয় যে ওনার ওয়াইফ যিনি ছিলেন, তুষার আম্মু যিনি ছিলেন, তো উনি আর কোনো মতে রাজি ছিলেন না যে উনি ওনার ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে এখানে থাকবেন। তো তারপর আসলে তারা সে বাসাটা ছেড়ে দেয়। সে বাসাটা এখনো সেখানে আছে, কিন্তু পরে যেটা জানতে পারি যে সেটা হচ্ছে তাদের বাসাটা করার সময় যখন ড্রেজিং করা হয়েছিল বালি ফেলার জন্য, তখন ওই জায়গাটা প্রচুর মানে অনেক অ্যাক্সিডেন্ট হতো ইভেন। তো ওই সময় যেটা ঘটে সেটা হচ্ছে যে 2টা অজ্ঞাত পরিচয়ের 2জন ব্যক্তির লাশ পাওয়া যায় তাদের সেই বালির মধ্যে, এবং তাদেরকে কোথা থেকে মেরে এনে সেখানে ফেলা হয়েছে অথবা সেখানে মারা হয়েছে কিনা এটা কেউ জানে না। কিন্তু মানে এই ঘটনাটা তাদের বাসায় ঘটে যখন তাদের ওখানে ড্রেজিং করা হচ্ছিল। তো এরপর আসলে তারা সেই বাসাটা ছেড়ে চলে আসে, এবং এই ছিল আসলে আমার ফার্স্ট স্টোরি। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আমরা পরবর্তীতে ফারনান এখানে আছে, ফারনানের ঘটনায় যাব। আমাদের হাতে তেমন বেশি সময় নেই, আমরা শুনি সরাসরি ফারনানের ঘটনা। এবং আপনারা যারা SMS করতেছেন তাদেরকে আরো একবার বলি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা ইমেল করতে চান চলে যান আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhuthfm@radio40.fm, আপনার ঘটনা পাঠাতে হবে। এবং যদি আপনি কমেন্ট করতে চান, আপনার মতামত জানতে চান, সেটা তো দিতেই পারেন, তবে সেটা এই মুহূর্তে পড়া কিন্তু হবে না। এই মুহূর্তে যেটা পড়া হবে সেটা অবশ্যই আপনি ফেসবুকে অথবা আপনাকে SMS করে জানাতে হবে। আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই আমাদের SMS অলরেডি ফেসবুকে লিখেছেন এখানে যে ভূত এফএম মানেই ভয়, এবং একটা অসম ফ্রাইডে নাইট আমাদেরকে। এছাড়াও এটা লিখেছেন যে রাফা শাহরিয়ার আহমেদ আমাদেরকে, এছাড়াও অন্তরা সেইন লিখেছেন যে অবাক লাগে কিছু কিছু কাহিনী শুনলে। অ্যাঞ্জেল নূর আমাদের লিখেছেন অসম ভূত এফএম, আজকে রূপালী অনুভূতি তার ভয় লাগছে না লিখে জানিয়েছেন। ফাহমিদা তৌশি আমাদের লিখেছেন যে একটা ঘটনা পর শুনতে বসলাম, ফার্স্ট থেকে শোনা হয়নি। এছাড়াও আমাদেরকে SMS এখানে লিখেছেন পূজা রানী পায়েল, লিখেছেন ভাইয়া আই লাভ ভূত এফএম, ভূত এফএম এ ইমেল পড়লে ভালো লাগে। অলরাইট, আমি একটু পরে আবারও SMS নিয়ে আসবো, তার আগে একটা ঘটনা শুনে আসি ফারনানের কাছ থেকে। হ্যালো লিসেনার্স, আমি ফারনান। প্রথমে রাসেল ভাই এবং মাসুম ভাইকে জানাচ্ছি ঈদের অনেক শুভেচ্ছা, এবং সেই সাথে রেডিও ফুর্তি লিসেনার্স এবং ভূত এফএমের যারা লিসেনার্স আছেন তাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আর সেই সাথে আমি চলে যাচ্ছি আমার ঘটনায়। আমি এখন প্রথমে যে ঘটনাটা শেয়ার করব সেটি আমার এক কাজিন, যিনি ঢাকার বাইরে কোনো একটা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ইন্টার্নি করছেন। তো ও ঢাকায় যখন ঈদের ছুটিতে বেড়াতে আসে তখন আমাকে ঘটনাটা শেয়ার করে, এবং এক্স্যাক্টলি এই ঘটনাটা ওকে শেয়ার করেছিল ওর একজন সিনিয়র ডক্টর। তো আমি
সঙ্গত কারণেই হাসপাতালের নাম, কোনো মানে ঠিকানা এগুলো কিছুই বলছি না আসলে। তো ঘটনায় চলে যাচ্ছি সরাসরি। তো ঘটনা হচ্ছে এরকম যে গত 6 থেকে 7 বছর আগের ঘটনা এটা, এবং সেটা হচ্ছে যে ওই যে সিনিয়র যে ডক্টর ছিলেন উনি ওনার একটা হাসপাতালে তখন একটা জব করতেন তিনি, এবং যেটা হলো যে ওনার কাছে একটা কেস আসে, এবং সেই কেসটা ছিল যে একটা সুইসাইড করা একটা মেয়ের লাশ তাকে পোস্টমর্টম করতে হবে। সেই যথারীতি সেই লাশটাকে পোস্টমর্টম করে এবং লাশটাকে তার ফ্যামিলি এরপরে দাফন করে দেওয়া হয়। কিন্তু এরপরে যেটা হয় যে ফ্যামিলির মানুষ যারা যেটা বলে যে এটা তারা যেটা সন্দেহ করে যে এটা হয়তো বা কোনো একটা মার্ডার কেস হতে পারে, মানে সুইসাইড কেস নাও হতে পারে। এই জন্য তারা যেটা করে যে পুলিশি মানে সাহায্য নেয়, এবং পুলিশি ইনভেস্টিগেশনের কারণে লাশটাকে আবারও কবর দেওয়ার 2 দিন পরে লাশটাকে কবর থেকে ওঠানোর প্রয়োজন পড়ে, এবং লাশটাকে সেই একই ওই যে সিনিয়র ডক্টর উনি নিজের হাতে আবারও পোস্টমর্টম করেন। তো লাশটা থেকে যথেষ্ট এভিডেন্স কালেকশন করার পরে তো ওই ডক্টর যেটা করেন যে ওই মেয়েটার ফ্যামিলিকে বলে যে লাশটাকে আবার কবর দিতে না করে, এবং যেটা বলে যে লাশটাকে এই হসপিটালের কোন একটা মর্গে রেখে দিবে, কেননা যেহেতু পুলিশ ইনভেস্টিগেশনের ঘটনা, তো লাশটাকে দেখা যেতে পারে যে কিছুদিন পর পর হয়তো কবর থেকে উঠানো দরকার পড়তে পারে। তো এই কারণে দেখা যাবে যে লাশটা পচে যাবে এবং অনেক ধরনের এভিডেন্স নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণে সে যেটা সাজেস্ট করে যে লাশটাকে তারা ওই হাসপাতালের মর্গে রেখে দেবে শুধুমাত্র পুলিশ ইনভেস্টিগেশনের জন্য, এবং সেই ভাবেই তারা ওই লাশটাকে তারা সেকেন্ডবার পোস্টমর্টম করার পরে সেদিন বিকালবেলায় লাশটাকে ওই হাসপাতালের একটা মর্গে তারা রেখে দেয়। এবং ওদিন রাত্রেই, এবং সেদিন রাত্রেই যেটা ঘটনা ঘটে ডক্টরের সাথে সেটাই আমি শেয়ার করবো। তো উনি সেদিন রাত্রে তার যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে সে মানে উনি নাইট ডিউটিতে ছিলেন, এবং উনি তখন একাই তার রুমে বসা ছিলেন, এবং উনি যে ফ্লোরটাতে নাইট ডিউটিতে ছিলেন সেই ফ্লোরটাতে উনি একাই মানে কর্তব্যরত ডক্টর ছিলেন নাইট ডিউটিতে, এবং আশেপাশে যে ওয়ার্ডগুলো ছিল সেগুলো প্রায় সব খালি ছিল, কেননা নিচের ফ্লোরে যেটা হয় যে রোগীরা সব ভর্তি থাকে, কিন্তু উপরের ফ্লোরে কোনো রোগী থাকার ব্যবস্থা নেই। উপরের ফ্লোরে হচ্ছে কয়েকটা ক্যাবিন, ডক্টরদের ক্যাবিন এবং লাশঘর, এবং পাশে একটা ওটি। আর সেদিন রাতে যেটা হয় যে লাশঘরের যে সিকিউরিটি গার্ড উনি একাই সেখানে উপস্থিত ছিল, এবং এই যে সিনিয়র ডক্টর উনি ওনার ক্যাবিনে বসা ছিলেন। এর মানে 2 জন ছাড়া সেই ফ্লোরে আর কেউ ছিল না। ঠিক রাত 12টা কি 12:30টার দিকে যে কর্তব্যরত ডক্টর ছিলেন উনি, আমার কাছে যেটা মনে হয় যে ওনার বেশ ঘুম আসতে থাকে। তো উনি যেটা করে যে কোনো একটা সময় তার মনে হয় যে সে ওই তার যে ওটি রুম, সেই ওটি রুমে তার যাবার কোন একটা কারণে তার প্রয়োজন পড়ে, এবং উনি যেটা করে যে ওনার ক্যাবিন থেকে বের হয়। বের হওয়ার পরে সেই তার যে ক্যাবিনের পরে যে করিডোরটা সেটা ক্রস করে, সেটা ক্রস করার পরে তারপরে হচ্ছে আপনার সেই কি বলে ওই লাশঘরের গেট, এবং তারপরে হচ্ছে ওটি রুম। এর মানে ওটি রুমে যাওয়ার জন্য তাকে লাশঘরটাকে পেরিয়ে তারপর যেতে হবে। উনি যখন করিডোরটা ক্রস করে লাশঘরের কাছাকাছি, তখন উনি যেটা দেখে যে লাশঘরের গেটটা একদম খোলা, মনে হচ্ছে ভিতরে কেউ গিয়েছে, কিন্তু এতটাকে লাশঘরে প্রবেশ করার কারো অথরিটি নেই, এবং লাশঘরের বাইরে যে সিকিউরিটি গার্ড সেখানে অনুপস্থিত। তো উনি যেটা চিন্তা করেন যে আমি লাশঘরের ভিতরে দেখে আসি কোনো প্রবলেম হলো কিনা। উনি যেটা করে যে লাশঘরের ভিতরে যায় এবং দেখে যে লাশঘরের ভিতরে লাইটটা জ্বালানো, এবং লাশঘরের ভিতরে অনেকগুলো ফ্রিজার রাখা ছিল, এবং সেখানে 271 নামের যে একটা ফ্রিজার ছিল ক্রমিক নম্বরের, সেই ফ্রিজারটা তখন খোলা ছিল। সে দূর থেকে দেখার পরে সাথে সাথে চিনতে পারে সেই ফ্রিজারটা এটা হচ্ছে সেই ফ্রিজার যেই ফ্রিজারে আজকে বিকালবেলা ওই মেয়েটার লাশটাকে দ্বিতীয়বার পোস্টমর্টম করে রাখা হয়েছিল। কিন্তু এত রাতে এই ফ্রিজার খোলার অথরিটি কারো নেই, শুধুমাত্র যারা কর্তব্যরত ডক্টর তারাই এই ফ্রিজারটা খুলতে পারে, এবং এগুলা যথেষ্ট সিকিউরিটি কোড দিয়ে লক করা থাকে। তো উনি যেটা করে যে সাথে সাথে সেই ফ্রিজারটা সামনে যায় এবং দেখে যে ফ্রিজারের ভিতর থেকে লাইট বের হচ্ছে, মানে ফ্রিজারের ভিতরে যে লাইটটা সেটা অন করা, যেহেতু ফ্রিজারটা খোলা, এবং সেই ভিতরেই ভালো মতো দেখে যে হ্যাঁ ভিতরে ওই মেয়েটার লাশটা রাখা আছে, এবং মেয়েটার লাশটা থেকে অনেকটা মাংস পচা গন্ধ এবং অনেকটা মেডিসিন একসাথে মিক্স করলে যেরকম গন্ধ সেরকম গন্ধ বেরোচ্ছে। সে সাথে সাথেই সেই ফ্রিজারটাকে ভালো মতো কোড দিয়ে লক করে দেয় এবং সাথে সাথে পেছন ফিরে চলে আসার জন্য মানে প্রস্তুত হয়। ঠিক সেই সময় তার চোখে একটা অদ্ভুত জিনিস পড়ে, এবং সেটা হচ্ছে তার সামনাসামনি যে তার যে ফ্লোরটা যেখান থেকে সে হেঁটে যাবে সেখানে অনেকগুলা ফুট স্টেপ, এবং এই ফুট স্টেপটা অনেকটা মনে হবে যে কেউ যদি রক্তমাখা পায়ে হেঁটে যায় ঠিক সেরকম অনেকগুলো ফুট স্টেপ সামনের দিকে চলে গেছে, এবং ওটা শেষ হয়েছে একদম সেই লাশঘরের যে এক্সিট দরজা সেইখানে গিয়ে। সে সাথে সাথে এটা দেখার পরে বেশ একটু অবাক হয়ে যায়, এটা কি দেখলাম আসলে আমি। সে সাথে সাথে যেটা করে আবারও পিছন ফিরে সেই যে কি বলে ফ্রিজারটাকে সেটাকে আবার অন করে, 271 নম্বর যে ফ্রিজারটা সেটাকে আবারও খুলে দেখে যে লাশটা আছে কিনা। সে যখন ফ্রিজারটাকে অন করে সে দেখে যে ভিতরে লাশটা নেই, কিন্তু
কিছু মুহূর্ত আগে লাশটা এখানেই ছিল, বাট হঠাৎ করে কয়েক মুহূর্তের মধ্যে লাশটা কোথায় চলে গেল সে বেশ ভয় পেয়ে যায় এবং সে যেটা করে যে এক দৌড়ে সেখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। সে যখনই সেই লাশ ঘরটা থেকে বের হওয়ার সাথে সাথে সে যেটা দেখে যে আশেপাশে কোনো সিকিউরিটি গার্ড নেই, কেউ নেই। সে প্রচন্ড জোরে শব্দ করে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু মনে হচ্ছিল তার গলা যেন কেউ যেন চেপে ধরেছে, সে কথা বলতে পারছিল না এবং সে শুধুমাত্র সে মানে দেখতে পাচ্ছে এরকম মনে হচ্ছে। এবং সে আরো দেখলো যে লাশ ঘরের বাহিরে সেই যে ব্লাডের যে ফুটস্টেপগুলো সেগুলো একদম ডাইরেক্ট চলে গেছে করিডোর ক্রস করে তার ক্যাবিনের দিকে, এবং এই ফুটস্টেপটা মনে হচ্ছে তার ক্যাবিনের দরজার ঠিক পেছনে এসে শেষ হয়েছে। সে সাথে সাথে আস্তে আস্তে সেই ফুটস্টেপটাকে ফলো করতে করতে একদম তার ক্যাবিনের দরজার পেছন বরাবর চলে আসে, এবং যখনই সে তার ক্যাবিনের দরজাটা খুলতে যাবে ঠিক তখনই তার কাছে মনে হচ্ছিল যে কেউ একজন তাকে অনেক জোরে ধাক্কা দিচ্ছে। এবং হঠাৎ করে সে যেটা খেয়াল করে যে সে তার ক্যাবিনে বসা, মানে সে যেটা ফিল করে যে সে তার ক্যাবিনে বসা এবং তাকে একজন ঘুম থেকে জাগাচ্ছে, এবং সে হচ্ছে ওই সিকিউরিটি গার্ডটা যে কিনা ওই লাশ ঘরের যে সিকিউরিটি গার্ড উনি জাগাচ্ছে এবং বলতেছে, স্যার যে আমি কিছুক্ষণের জন্য আধা ঘন্টার জন্য বাইরে যাব, তো আপনাকে আমি লাশ ঘরের চাবিটা দিয়ে গেলাম। তো এতক্ষণ যেটা হচ্ছিল সেটা আসলে সে বুঝতে পারলো এটা একটা ব্যাড ড্রিম ছিল, মানে সে ওই ওটি রুমেও যায়নি, লাশ ঘরেও যায়নি, সে তার ক্যাবিনেই বসা ছিল এবং সে হঠাৎ করে ঘুমিয়ে যায় এবং এই স্বপ্নটা সে দেখে। এবং যখন ওই সিকিউরিটি গার্ড তার থেকে বিদায় নিয়ে চলে গেল তখন সে যেটা রিয়ালাইজ করলো হয়তো সারাদিন অনেক ক্লান্ত ছিল এবং এই পোস্টমর্টম সে নিজেই দুবার করেছিল, হয়তো এই কারণেই একটা ব্যাড ড্রিম সে দেখেছে। এবং সে তখন যেটা চিন্তা করলো যে আমি একটু যে ওই লাশ ঘরটা ভালো মতো দেখে আসি, আসলে কি কোনো প্রবলেম আছে না আসলে, মানে যেটা মানে সে যে স্বপ্ন দেখেছে সেটা কনফার্ম করার জন্য সে আবারও সেই লাশ ঘরটা দিয়ে গেল। এবং সে যখন এবার লাশ ঘরটা দিয়ে গেল সে দেখলো যে লাশ ঘরের গেটটা লক করা, সে লাশ ঘরটাকে খুললো এবং ভিতরে যেয়ে দেখলো যে না, ফ্রিজার তো তখন অফ করা, মানে সবই ঠিক আছে, মানে কিছুক্ষণ আগে যেটা ছিল সেটা ছিল একটা স্বপ্ন। সে সাথে সাথে ফ্রিজারটাকে অন করলো আবার এবং অন করে দেখলো যে হ্যাঁ ভিতরে লাশটা ঠিকই আছে। সে ফ্রিজারটাকে অফ করে আবারও সে ব্যাক করে এক্সিট দরজার দিকে যখনই সে যাবে তখনই তার চোখে আবারও সেই অদ্ভুত জিনিসটা চোখে পড়লো, এবং সেটা হচ্ছে সেই ব্লাড মাখা পায়ে কেউ যদি হেঁটে যায় সেই ফুটস্টেপটা, যেটা সে একটু আগে স্বপ্ন দেখেছিল সেই একই জিনিস সে বাস্তবে সে দেখতে পাচ্ছে। এবং সে যেটা করে যে সেটা ফিল করে যে সে বলে যে তার নাকি সে মনে হয় যে হিপ্নোটাইজ হয়ে গেছে এবং সে কোনো কিছু চিৎকার করে না, কিচ্ছু করে না। সে যেটা করে যে ফুটস্টেপটাকে আস্তে আস্তে ফলো করতে করতে সেটার পেছন যায় যেভাবে সে স্বপ্নে গিয়েছিল, এবং সাথে সাথে সে লাশঘরের এক্সিট দরজাটা খুলে এবং খোলার পরে এবার যেটা হয় যে ফুটস্টেপটা ঠিক তার বিপরীত দিকে চলে গেছে। স্বপ্নে যেমন যেটা ছিল যে মানে তার ক্যাবিনের দিকে, কিন্তু এবার সেটা হচ্ছে তার ঠিক বিপরীত দিকে ওটি রুমের দিকে, যেই ওটি রুমে আজকে বিকালবেলা সেই লাশটাকে পোস্টমর্টম করানো হয়েছিল সেই ওটি রুমটার দিকে সেই ফুটস্টেপটা হেঁটে হেঁটে চলে গেছে। মনে হচ্ছে বেশ কিছুক্ষণ আগে কেউ একজন হেঁটে সেই ওটি রুমের ভিতরে প্রবেশ করেছে। সে সাথে সাথে হিপ্নোটাইজের মতো সেই ফুটস্টেপটাকে ফলো করতে করতে সে ওটি রুমের দরজাটা দিয়ে যায়, এবং যেখানে এসে সেই ফুটস্টেপ শেষ হয় সেই ওটি রুমের দরজাটা খুলে, এবং খোলার সাথে সাথে তার চোখের সামনে পড়ে একটা স্ট্রেচার, এবং সেই স্ট্রেচারটাতে বিকালবেলা লাশটাকে পোস্টমর্টম করা হয়, এবং ঠিক সেই স্ট্রেচারটার উপরে রাখা সেই লাশটা, সেই মেয়েটার লাশকে সে আজকে পোস্টমর্টম করেছে ঠিক সেইভাবে লাশটা সেভাবে শোয়ানো রাখা। এবং সাথে সাথে সেটা যেটা খেয়াল করলো যে সেই লাশটার মাথাটা হঠাৎ করে ঘুরে গেল এবং তাকে বলল, তার দিকে খুব ভয়ানক দৃষ্টিতে তাকিয়েছিল সেটা, এবং তার দেখে মনে হবে যে চোখগুলো মনে হয় খুলে পড়ে যাবে এরকম কিছু ভয়ানক একটা দৃষ্টি। এবং লাশটা তাকে বলা শুরু করলো যে আমি কবরে যাব, আমাকে কবরে যেতে দাও। এই কথাটা শোনার পরে তার আর কোনো কিছু খেয়াল নেই, সে ওটি রুমের ভিতরে সেন্সলেস হয়ে পড়ে যায়। এবং পরে যখন লাশ ঘরের সিকিউরিটি গার্ড তাকে ওটি রুমের ভিতরে এইভাবে সেন্সলেস অবস্থায় পায় এবং তাকে একসময় তার ওয়ার্ডে নিয়ে যায়। পরে যখন ভোরের দিকে তার জ্ঞান ফিরে, এই ঘটনাটা সে কারোর সাথে শেয়ার করেনি, শুধুমাত্র আমার যে ফ্রেন্ড ওনার সাথে শেয়ার করে, এবং এটাই ছিল ঘটনা। এরপর দিন সে যেটা করে যে ওই লাস্টার যে কেসটা সে মানে হ্যান্ডেল করানোর পরে কেসটা উইথড্র করে ফেলে সে, আর তার মেয়েটার ফ্যামিলিকে বলে দেয় যে লাস্টটাকে দাফন করে দেওয়ার জন্য, এবং এরপর দিনই সে ওই হাসপাতালের চাকরিটাও ছেড়ে দেয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমি দেখতে পাচ্ছি যে মাশরাফি কাজীপাড়া থেকে আমাদের এসএমএস করেছেন, লিখেছেন অনেকদিন পর শুনছি ফিলিংসকেই আমাদেরকে, আচ্ছা না স্কেয়ার্ড তিনি অনেক বলছেন আজকের শোটাতে, এবং আমাদেরকে সাইফুল এসএমএস করেছেন থার্ড স্টোরিটা অসম লেগেছে তার কাছে। আমাদেরকে সাব্বির সানি লিখেছেন যে সিলেট থেকে যে ভাইজান 2012 থেকে এসএমএস করেই যাচ্ছে, একবারও পড়া হলো না, আজকে পড়ে ফেলাম আপনার এসএমএস। জামান আমাদের এসএমএস করেছেন তেজগাঁও থেকে, এবং তারও এসএমএস পড়া হয়নি সেই অভিযোগ তিনি করেছেন, এবং তার 6 বছর
বছরের ছেলে জাইন আমাদের সাথে রয়েছেন। ডক্টর মিলন লিখেছেন যে ঈদ মোবারক, এটা তার প্রথম SMS। তাহমিরা জান্নাত আমাদের লিখেছেন যে আজকে তার বার্থডে এবং জন্মদিনের অনেক শুভেচ্ছা আপনার জন্য। লুবানা আমাদের SMS করেছেন এবং তিনিও বলেছেন থার্ড স্টোরিটা ভালো হয়েছে। থার্ড স্টোরি দেখছি অনেক প্রশংসা। MN নাহিদ গাজীপুর থেকে লিখেছেন যে অনেকদিন পর ভূত FM শুনছি এবং ভালো লাগছে। আমি এটাই বলবো যে মিস করবেন না, ভালো লাগবেই আশা করি, কারণ আমরা প্রচন্ড কষ্ট করে আপনাদের সামনে 7 দিন অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সামনে আসি, সুতরাং অবশ্যই মিস করবে না, তাহলে আমাদের অনেক হতাশ হতে হবে। এনিওয়েজ, আমরা চলে যাব আবারও ঘটনায়, তবে তার একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পর আবারও ফিরে আসছি। কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Furti. That's right, the night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সব সময় রেডিও ফুর্তি। ঘড়িতে সময় 1:33। আমি রাসেল আছি সাথে, আর একটার পর একটা দারুণ ঘটনা আমরা শুনছি। আপনারাও ফেসবুকে দেখতে পাচ্ছি লিখছেন যে রাসেল ভাই আজ একটু ভয় আছে, লিখেছেন NK খোকন। এছাড়াও আমাদেরকে আরো অনেকেই লিখেছেন। শাহিদুর শাকিল লিখেছেন খুব ভালো লাগছে। আমাদেরকে সোহাগ তন্ময় SMS করেছেন, এখানে লিখেছেন, কমেন্ট করেছেন। অধরা আখতার অথই আমাদের এখানে কমেন্ট করেছেন। বাগেরহাট বয় পল লিখেছেন যে অডিও ক্লিপ তার কাছে ভালো লেগেছে, ফার্নারের স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। বিশ্বজিৎ সূত্রধর আমাদের এখানে অনেকদিন পর ভূত FM জয়েন করলাম, এবং আমাদেরকে এছাড়াও আরো অনেকে লিখছেন। আমাদেরকে বাপ্পি চন্দ্র লিখেছেন যে ঘোস্ট বলে পৃথিবীতে কিছু আছে কিনা। আই ডোন্ট থিঙ্ক সো। মানে আমি আপনাকে উল্টা প্রশ্ন করতে পারি যে আপনি কিভাবে বলতে পারছেন যে আপনি, মানে আই ডোন্ট থিঙ্ক সো, এই কথাটা আপনি কিভাবে বলছেন, মানে সেটা কি আপনি প্রমাণ করতে পারবেন? সো সেটা যদি প্রমাণ করতে না পারেন, তাহলে আগের কোশ্চেনটাও কিন্তু আসলে কোনো মানে অর্থ বহন করে না আর কি। যাই হোক, আমরা কেউই আসলে ডিসিশন দিতে চাই না। আমি কখনোই বলি না যে ভূত আছে, আমি কখনোই বলি না যে ভূত নাই। যাই হোক, আমরা এখানে মজা করতে এসেছি। আপাতত আলোচনা বাদ দিয়ে আমরা ঘটনায় চলে যাই। আমাদের সঙ্গে আরো একজন নতুন অতিথি এই মুহূর্তে রয়েছেন। আপনি প্লিজ একটু আপনার নামটা বলবেন, তারপর আপনার ঘটনাটা আমরা শুনবো। আপনার নামটা প্লিজ একটু শুনুন। ছিলেন। আমার নাম মাসুদ খান, আমি আসছি ঢাকার সারাপাড়া থেকে। ভাড়াই হতেন অনেকদিন, তারপর অনেকদিন উনি এরকম বাসা ভাড়া না দিয়ে ফেলে রাখে, এবং মানে এই ধরনের অত্যাচার দেখে নিজেও থাকতো না বাড়িতে। পরে বাড়িটা পুরোপুরি এমডি ছিল অনেক বছর, এবং পরবর্তীতে উনি যেটা করে, ওই একজন মানুষের সাথে কথা বলে,